একটু সময় দিতে হবে, আমরা ওটা সময় দিব। আমি রেকর্ড করা শুরু করলাম এবং আমরা আমাদের আজকে ক্লাস বিসমিল্লাহ করে শুরু করলাম। সো আমাদের আজকে ক্লাসের টপিকটা খুবই ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্টিং ইন এ সেন্স অনেকের জন্য হয়তো ইন্টারেস্টিং, আবার অনেকের জন্য হতে পারে যে না, ইটস নট সো ইন্টারেস্টিং বিকজ ইটস কনফিউজেস আস আ লট, রাইট? অ্যান্ড সো আমি মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতিমধ্যে দিছি যে আমাদের ক্লাসটা কি নিয়ে আমরা করতে যাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের টেন্স টেন্স নিয়ে আমাদের লাইক লাইক ইনফ্যাক্ট মাঝে মধ্যে আমারও কনফিউশন লাগে টেন্স নিয়ে যে এই টেন্সের এখানে কেন এটা হইলো, হ্যাঁ। বাট মোটামুটি আমরা বেসিক যে টেন্সের যে ইউজেস আছে এটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব এবং এটা মোর লাইক প্র্যাকটিসের মাধ্যমে আমরা এটা ক্ল্যারিফাই করতে পারবো। স্লোলি স্লোলি আমরা এটাকে ক্লিয়ার করে ফেলবো। সো বেসিক্যালি টেন্স হচ্ছে যে আজকে আমরা মোস্ট অফ আওয়ার ফোকাস থাকবে টেন্সের উপরে, আর পাশাপাশি আমরা ফোকাস দিব হচ্ছে যে কন্ডিশনালসের উপরে। আর এরপরে আমরা প্রিভিয়াস ক্লাসেস রিভিউ করে আমরা ট্রানজিশন করব রাইটিং এ। আমাদের নেক্সট ফিউ ক্লাসেস থাকবে রাইটিং এর উপর। সো দিস ইজ হাউ উইল কন্টিনিউ ফ্রম নাও অন আর কি। এখন বেসিক গ্রামারটা আমাদের মোটামুটি শেষ। আমি অ্যাপোলোজাইজ করতেছি সবার কাছে যে আমি যে থার্ড যে ভিডিওটা আছে ওইটা এডিট করে শেষ করতে পারি না। আই ওয়াজ ট্রাইং টু মেক ইট মোর লাইক আপনার কি বলবো এটাকে ক্লিয়ার টু এভরিওয়ান। তো যে কারণে আমি একটু নিজের মতো করে কিছু এডিট করতে চাচ্ছিলাম, কারণ লাস্ট ক্লাসে আমরা হোয়াইট বোর্ড ইউজ করছি অ্যান্ড হোয়াইট বোর্ডের সবচাইতে বড় লিমিটেশন যেটা সেটা হইতেছে যে যখন আমি কিছু লিখতেছি এটা হচ্ছে যে ব্রডকাস্ট করতেছে না। ওই লেখা কমপ্লিট করার পরে দেখি যে টেবিলটা মানে টেবিল অথবা গ্রাফ যেটাই করতেছি সেটা আসতেছে। সো আপনারা ইন এ সেন্স আমি যা লিখতেছি বা আমি যা বলতে চাইতেছি আমি জাস্ট মুখে বলতেছি, বাট রিটেন ফরম্যাটে আপনারা দেখতে পারতেছেন না। দ্যাট মিনস আপনারা ভিজুয়ালাইজ করতে পারতেছেন না আমি কি লিখছি। সো আমার কাছে মনে হয় এই গ্যাপটা আমার ফিল আপ করা দরকার। সো এই গ্যাপটা ফিল আপ করার জন্য হোয়াট আইল ডু ইজ লাইক আম এডিট, এটা ইজি হয় আপনাদের ডাইজেস্ট করার জন্য, হ্যাঁ। আদারওয়াইজ হচ্ছে যে জাস্ট পডকাস্টের মতো শুনতে হবে আমার কথাগুলো, আর যদি ভিজুয়াল না করতে পারেন তাইলে লার্নিংটা ওরকম বেটার হবে না। সো আমরা কন্টিনিউ করি। আজকে ওই হোয়াইট বোর্ডের এক্সপেরিমেন্টটা আমরা করি নাই। আজকে আমি মোটামুটি আমাদের যে ইউজুয়াল ফরম্যাট আছে পাওয়ার পয়েন্ট ফরম্যাট ওটাতে আমরা চলে যাচ্ছি। তো আমরা শুরু করে দিচ্ছি। পাওয়ার পয়েন্টটা কি দেখা যাইতেছে? জি দেখছে। ঠিক আছে। আর যেহেতু কষ্ট করে পাওয়ার পয়েন্ট এটা একটু ব্র্যান্ডিং করে দিই, কারণ হইতেছে যে তাহলে রেকর্ডে আমাদের ব্র্যান্ডিংটাও থাকবে। আর 2 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে আমার ব্র্যান্ডিংটা করতে। জাস্ট আমার লোগোটা হচ্ছে যে আমি দিয়ে যাচ্ছি আর কি, যাতে করে ইন ফিউচারে যদি কেউ দেখে আমার ভিডিওটা তাহলে বলবে যে না এটা স্কলার একাডেমির ব্র্যান্ডেড কিছু। এই ফাঁকে আপনারা দেখতে পারেন যে আমরা ক্লাসে আজকে কোন কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব। বেসিক্যালি টেন্স নিয়ে আমরা বেশি গুরুত্ব দিব আজকে আমাদের ক্লাসগুলোতে। সো লেটস গো। আমরা আজকের গ্রামার ক্লাস 4 এর লাইক বেসিক গ্রামার আমরা মোটামুটি আজকে শেষ করব। এর মধ্যেও অনেক টপিক লাইক 2-1টা টপিক আছে যেগুলো আসলে বাদ পড়ে গেছে। ওগুলো নিয়ে আমি চাইলে লাইক ইফ ইউ ওয়ান্ট আমি একটা সেপারেট ভিডিও করে আমরা আপনাদের জন্য দিব। সেটা হইতেছে যে বেসিক্যালি আর্টিকেলসটা বাদ পড়তেছে। আর্টিকেলস বেসিক, খুব একটা বেসিক জিনিস, আমি হয়তো ছোট করে ডিসকাশন করে নিব। আরেকটা হচ্ছে প্রিপোজিশনের ইউজগুলো বাদ পড়তেছে আমাদের, যে প্রিপোজিশনটা আমরা কিভাবে ইউজ করতেছি, কোন প্রিপোজিশন কি হবে, এটা নিয়ে একটু বিশদ বিবরণ দরকার। বাট আসলে বেসিকের মধ্যে আমরা সবকিছু কমপ্লিট করতে পারবো না। হোয়াট আইল ডু ইজ লাইক আমি হচ্ছে একটা সেপারেট ভিডিও করে আমি রেকর্ড করে রাখবো ফর এভরিওয়ান টু সি। আপনারা হচ্ছে যে ধরেন ওটা কন্টিনিউ করবেন আর কি ওখান থেকে। সো অ্যাট দিস মোমেন্ট আমরা টেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি, যেহেতু এই টেন্সগুলা মানে এখন যে পর্যায়ে আসছি, প্রিভিয়াস আহ, যে ফরম্যাটে আমরা পড়াশোনা করছিলাম, প্রিভিয়াস যে রুলস অ্যান্ড টার্মস গুলো আমরা দেখছিলাম ইংলিশের, সেটা এখন আমরা এখানে আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করব। টেন্সের মাধ্যমে আমরা হচ্ছে যে অ্যাপ্লাই করা শুরু করব। যেমন আমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস দেখছিলাম, আমরা হচ্ছে যে কোয়েশ্চেন ফর্মিং দেখছিলাম, সেন্টেন্স স্ট্রাকচার বিশেষ করে ধরেন কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এগুলো দেখতেছিলাম, রাইট? সিম্পল সেন্টেন্স। সো এইগুলো তো আমরা দেখে আসছি। দ্যাট মিনস হচ্ছে আমাদের যে আমি যে কথাগুলো বলছিলাম যে লেগুজের মতো করে আমরা ছোট ছোট করে আমরা পাজলস গুলা শিখতেছি, সেগুলো আলটিমেটলি এখন আসা আমাদের এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। সো লেটস গো। আমাদের এখন টেন্স নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। সো টেন্সে আমি একেবারে জেনারেলি যেভাবে আমরা পড়ে আসছি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে করে আমরা না গিয়ে আমি আমার মতো করে একটা ক্লাস্টার করছি জিনিসগুলোকে, যেভাবে ক্লাস্টার করছি যাতে করে আপনাদের এটা ডাইজেস্ট করতে ইজি হয়। হ্যাঁ, কারণ আপনাদের ইজি হইলে আমার জন্য ইজি হবে। ইন ফিউচারে আমি যখন আপনাদেরকে বা আপনাদের জন্য ইজি হবে, আপনারা যখন ইন ফিউচারে রিটেন টেস্ট দিবেন অথবা স্পিকিং টেস্ট দিবেন, তখন গিয়ে আপনাদের এই কথাগুলো টেন্সের সাথে ইয়া থাকবে, রিলেটেড থাকবে। টেন্সে মিস্টেক করলে অনেক সময় মিনিংটা একেবারে পুরো কথার মিনিংটা মানে
বোঝা যায় না। আর যাতে করে হচ্ছে যে আপনার কোহিরেন্স এন্ড কোহিসিভনেসও আপনার স্কোর কমে আসবে, গ্রামারে তো কমবেই। সো লেটস গো, আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলি। তো টেন্সটা কি? টেন্স হচ্ছে ইটস লাইক জাস্ট একটা টাইমটাকে স্পেসিফাই করার জন্য টেন্সের গ্রামার গুলো অ্যাপ্লিকেবল হয়। বাংলা পড়ে আসছি চৌধুরী হোসাইন বুকসে, যে করিয়াছি, করতেছি, করি, এই ধরনের কথাগুলো দিয়ে আমরা টেন্স বুঝাই, যে আমরা কোন সময় আসি, একটা অ্যাকশন কোন সময় হইতেছে এটার উপর হইতেছে ভার্বের ফর্মটা চেঞ্জ করি, রাইট? বাংলাতে আমরা যদি চিন্তা করি, আর ইংলিশেও সেম কথাটা, যে আমরা যখন একটা একটা অ্যাকশনকে ডিসক্রাইব করতেছি, এটা আসলে কোন সময় করতেছি, এইটা হইতেছে যে আপনার আমরা টেন্সের মাধ্যমে বলি। এটা কি পাস্ট, অতীতে হয়ে গেছে এই টেন্স, এই সময়টাকে বুঝাইতেছি, নাকি অতীতে হচ্ছিল এখনো চলতেছে, নাকি এখন চলতেছে, নাকি এখন হচ্ছে বা হয় জেনারেলি, এই ধরনের অ্যাকশন, দ্যাট মিনস হচ্ছে সময়ের অ্যাকশন এটা। হ্যাঁ, তো আমরা যদি দেখি যে প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা সবচাইতে সিম্পল একটা ম্যাটার, তাও এটাতে কিছু রুলস থাকে, রুলস গুলো আমরা কন্টিনিউ করতেছি। তো এখানে দেখেন আপনি, এখানে কি লেখা আছে, টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন হ্যাপেন্স রেগুলারলি অ্যাজ এ ফ্যাক্ট, আমরা বলতে পারি যেটা রেগুলারলি হয়ে থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে যে এখানে আমরা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে যে লাইক এটা মানে চিরন্তন সত্য, এটা বাংলাতে যদি বলি আমরা চিরন্তন সত্য। আর ইউজুয়াল হ্যাবিট, একটা মানুষের একটা যে কোনো কিছুর একটা ইউজুয়াল হ্যাবিটও হচ্ছে যে ধরেন রেগুলারলি হচ্ছে যে হয়ে থাকে, রাইট? আমি প্রতিদিন দৌড়াই, এই কথাটা যদি আমি ইংলিশে বলতে চাই, আই রান এভরি ডে, না, মানে হচ্ছে যে আমি ইটস মাই হ্যাবিট, আই রান এভরি ডে। এখানে আমার এটার জন্য আমার হচ্ছে যে ধরেন আই এম রানিং এভরি ডে এটা বলা লাগবে না, কারণ মানে ইটস নট লাইক আই এম রানিং বলতে আমি এখনো দৌড়াইতেছি বুঝাইতেছি, রাইট? কারেন্টলি ইটস হ্যাপেনিং, সো আই রান এভরি ডে, ইটস হ্যাবিট। তারপরে দ্য সান রাইজেস, রাইট? ইটস আ ইউনিভার্সাল ট্রুথ, দ্য সান রাইজেস ফ্রম ওয়েস্ট অর ইস্ট, ইস্ট অর ওয়েস্ট। ওয়েস্টে হচ্ছে যে সানসেটস হয়, রাইট? সানসেটস ইন দ্য ওয়েস্ট, রাইট? সো এইটা হচ্ছে যে ইউজুয়াল অথবা ইউনিভার্সাল ট্রুথ। সেক্ষেত্রে ধরেন আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি, একেবারে প্রেজেন্ট সিম্পল মানে হচ্ছে যে আমরা প্রেজেন্টই বলি এটাকে। সো প্রেজেন্ট সিম্পল টেন্স, এটার স্ট্রাকচারটা খুবই ইজি। তো এই স্ট্রাকচারটা পড়তে পড়তে আমরা বেসিক্যালি এখানে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভের কোয়েশ্চেন, প্যাসিভ যে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, আমি খেয়াল করছি আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভে অনেকের মিস্টেক হইতেছে। সো আমরা যখন এখন টেন্সের ব্যাপারটাতে ঢুকে যাব, ওই অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভটা দেখবেন আপনার কাছে এখন ঠিক লাগবে না, আপনি আস্তে আস্তে করে বুঝতে পারবেন যে অ্যাক্টিভ কি প্যাসিভ কি। সো আমরা যদি অ্যাক্টিভ বলি, অ্যাক্টিভটা হচ্ছে বেসিক্যালি যে সাবজেক্ট অ্যাকশন করে যখন, দ্যাট মিনস হচ্ছে যে সাবজেক্ট ইজ দ্য মেইন প্লেয়ার ইন দিস সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ বলবো। যেমন শি রাইটস এ লেটার, ঠিক আছে? এটার অ্যাক্টিভের যে ইয়াটা আছে, যেটা হচ্ছে সাবজেক্ট ভি ওয়ান মানে ভার্বের বেস ফর্ম, আগেও বলছি আমরা, আর অবজেক্ট, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এক্সাম্পল কি, শি রাইটস এ লেটার, আমরা লেটার দিয়ে শেষ করি এটা, এই প্রেজেন্টটা, সেটা সিম্পলি শি রাইটস এ লেটার। শি রাইটস কেন হয়েছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করে যে থার্ড পার্সন সিঙ্গুলার হইলে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য লাস্ট অ্যালফাবেট অফ দ্যাট ওয়ার্ড। এটা যদি কনসোনেন্ট হয়, দ্যাট মিনস হচ্ছে এ ই আই ও ইউর বাইরে অন্যান্য যে ওয়ার্ডস গুলো এগুলো হয়, সেক্ষেত্রে শুধু এস, আর যদি ভাওয়েল হয় এ ই আই ও ইউ, সেক্ষেত্রে ই এস যুক্ত হবে ওই ওই ভার্বটার লাস্ট অ্যালফাবেট অনুযায়ী। হ্যাঁ, তো এখানে যদি আমরা দেখি শি রাইট না হয়, শি রাইট এ লেটার না হয়ে শি রাইটস এ লেটার হয়েছে এই কারণে। ওকে, সো সিম্পল অ্যাক্টিভ সেন্টেন্স গেল গিয়ে, হ্যাঁ, সেন্টেন্সের ক্ষেত্রে। এখন এই অ্যাক্টিভ টেন্সকে যখন আমরা কোয়েশ্চেন ফর্মে করতে যাব, সেক্ষেত্রে হয়ে যাবে যে এই রাইটসটাকে মানে আমার একটা অক্সিলারি ভার্বকে সবার আগে আনতে হবে কোয়েশ্চেন ফর্ম করার জন্য। আমাকে একটা অক্সিলারি সেন্টেন্স, অক্সিলারি যে ভার্ব আছে, দ্যাট মিনস যে হেল্পিং ভার্ব, এটাকে আমার আগে আনতে হবে। দ্যাটস দ্যাটস এ রুল অফ থাম। সাবজেক্ট চলে যাবে সেকেন্ড পার্টে, এরপরে ভার্ব বসবে, সাবজেক্টের পরে যেটা এসভিও সেটা বসবেই, কিন্তু এই এসভিওর আগে একটা হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি চলে আসবে। সো এখানে এম ইজ আর ওয়াজ ওয়্যার না হয়ে কেন ডু ডাজ হয়েছে? কারণ হচ্ছে আপনি সিম্পলের ক্ষেত্রে এখানে দেখেন, এখানে কিন্তু কোনো অক্সিলারি নাই। সো আমার যদি অক্সিলারি আনতে হয়, বেসিক্যালি আমাকে ডু অথবা ডাজই আনতে হবে। জাস্ট কোয়েশ্চেন ফর্মেট, শুধুমাত্র কোয়েশ্চেন, এই একটা অক্সিলারি লাগবে, আর অক্সিলারির সাবস্টিটিউট মানে প্রেজেন্টের ক্ষেত্রে অক্সিলারি সাবস্টিটিউট হচ্ছে ডু ডাজ, সিম্পল অ্যাজ দ্যাট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট একই রকম থাকবে। হ্যাঁ, কিন্তু এই ভার্ব একই রকম থাকবে বলতে এই ভার্বটা আবার চেঞ্জ হবে, ভার্ব
ভার্বটা চেঞ্জ হবে বেসড অন দ্য অক্সিলারি। দ্যাট মিনস হচ্ছে ডু ডাজ এর উপর ভিত্তি করে আপনার এই ভার্বের ওয়ান ফর্ম বসবে। ওয়ান ফর্ম মানে কি? ওয়ান ফর্ম মানে হচ্ছে যে বেস ফর্ম, রাইট? সো এখন আমরা দেখব ডু ডাজ সাবজেক্ট ভার্বের বেস ফর্ম অবজেক্ট, রাইট? আর এটা ডু হবে না ডাজ হবে, এটাও আবার ডিপেন্ড করবে সাবজেক্টের উপর অ্যাক্টিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে, রাইট? সো আমরা এখানে দেখি শি রাইটস এ লেটার, এটাকে যদি আপনি কোয়েশ্চেন করতে চান সেটা হয়ে যাবে ডাজ শি রাইট এ লেটার। তো সেক্ষেত্রে আপনার এখানে রাইটস হচ্ছে না, যদিও আপনার সাবজেক্ট অনুযায়ী এটা রাইট হওয়ার কথা, রাইটস হওয়ার কথা, রাইট? কিন্তু যেহেতু এখানে আমরা ডাজ নিয়ে আসতেছি সেক্ষেত্রে আর এখানে রাইট হবে না, কারণ এই মেইন ভার্বটা ডিপেন্ড করবে অক্সিলারির উপর, আবার অক্সিলারি ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। এখানে যেহেতু শি আছে এই জন্য ওই এস বা ইএসটা যুক্ত হয়ে গেছে ডু এর সাথে। আর ডু এর সবচেয়ে শেষ অ্যালফাবেট যেটা, ও যেহেতু এই কারণে ইএস হয়েছে। সিম্পল, একেবারে সিম্পল রুল এটা। এটা একটা একটা জাস্ট একটা আমরা এক্সাম্পল অথবা একটা প্র্যাকটিস করি, সেটা হইতেছে যে ধরেন দে প্লে ক্রিকেট। এটা তো লাইক অ্যাক্টিভ হচ্ছে যে ধরেন অ্যাক্টিভ কেন? সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, সিম্পল অ্যাজ দ্যাট। সাবজেক্টই এখানে রোল প্লে করতেছে। এটাকে যদি আমি কোয়েশ্চেন করি তাহলে কোয়েশ্চেনের ফর্মটা কেমন হবে? এটা যদি কেউ আনসার দেন। Do they play cricket? এক্স্যাক্টলি পারফেক্ট। ডু They play cricket. কোয়েশ্চেন, রাইট? এখানে ডাজ হইল না কেন? ডু কেন? Third person plural number ওই জন্য। এই যে এক্স্যাক্টলি থার্ড পারসন প্লুরাল। দ্যাট মিনস হচ্ছে যে এটা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল হোক আর যাই হোক, ইটস নট থার্ড পারসন সিঙ্গুলার, অনলি থার্ড পারসন সিঙ্গুলারে প্রেজেন্টে এস বাই এস এর কোয়েশ্চেনটা আসতেছে। সো ডু দে প্লে ক্রিকেট, দ্যাট মিনস হচ্ছে যে আপনার এখানে এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, রাইট? এবার আমরা আসি প্যাসিভ করতে, আমরা যে অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপারটা বলতেছিলাম। এখন লাইক লেখার সৌন্দর্য ক্রিয়েট করার জন্য আমরা বলে থাকি যে আমি লেটার লিখতেছি, ঠিক আছে, বাট অনেক সময় বলি যে এই দ্য লেটার ইজ রিটেন বাই মি, মানে হচ্ছে যে একটু প্যাসিভে বলার চেষ্টা করি জিনিসটা, যাতে এমফেসাইজ হয় ওই লেটারের দিকে, যে ফোকাসটা লেটারের দিকে, হ্যাঁ, আমার দিকে না। সো এই ফোকাসটা লেটারের দিকে অথবা অবজেক্টের দিকে যখন নিতে যাই তখন আমাকে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হয়, আর সাবজেক্টকে অবজেক্টের জায়গায় ফেলে দিতে হয়, এবং ওই সাবজেক্টের আবার ফর্মটা চেঞ্জ হয়ে যায়। সাবজেক্টের ফর্মটা সাবজেক্টিভ হবে না, সাবজেক্টের জায়গায় অবজেক্টিভ। কি বুঝাচ্ছি? ফর্ম হচ্ছে এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার অথবা শি, হিজ অথবা হার। এগুলো হচ্ছে যে ধরেন হিম অথবা হার, হিম অথবা হার, এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? সো আর পজিটিভ ফর্ম তো আমরা জানি হি ইজ, হার্স, হ্যাঁ। সো আমরা অবজেক্টিভ ফর্মে চলে যাবে, যেহেতু এটা সাবজেক্টের জায়গাটা চেঞ্জ করে অবজেক্টে যাচ্ছে। আমি ক্লিয়ার করি আর একটু জিনিসটা। আপনি যদি এই চার্টে যদি দেখেন, দেখেন আপনি, আমরা যখন প্যাসিভে করতে যাচ্ছি এই সেম লেটারটাকে আমি এখন প্যাসিভে লিখবো, শি রাইটস এ লেটার, হ্যাঁ। এখন আমার প্যাসিভে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনতে হবে, এক বি ভার্ব বসবে, বিকজ ও নিজে নিজে এই কাজটা করতে পারে না, অবজেক্ট নিজে নিজে কোনো কাজ করতে পারে না, এটাকে করাইতে হবে। এই করাইতে হলে আমাকে বি ভার্ব হবে, আর ভার্বের এই ক্ষেত্রে ভার্বের V3 ফর্ম বসবে। V3 মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, আর এটাকে বাই দিয়ে ওই সাবজেক্টকে আমি বুঝাবো, কিন্তু এই সাবজেক্টের আবার অবজেক্টিভ ফর্ম বুঝাবো, অবজেক্টিভ ফর্ম। আমি এই সেন্টেন্সের মাধ্যমে আপনি বুঝে পাবেন এই জিনিসটা। এবার দেখেন শি রাইটস এ লেটার, এই লেটার এখানে অবজেক্ট হয়ে গেল, অবজেক্টটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। অবজেক্ট ইজ রিটেন বাই হার, এখানে বাই শি লেখে নাই, কারণ হইতেছে আমরা এখানে বাইশি দিলে শি তো একটা সাবজেক্টিভ ফর্ম, আমরা যখন সাবজেক্টিভ ফর্মকে একটা সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যাব, অবজেক্টিভ লাস্টের দিকে নিয়ে যাব অথবা বাই এর পরে নিয়ে যাব, সেটা আর শি থাকবে না, বাই হার বলতে হবে আমাদেরকে। মানে লেখাচ্ছে যে এই একটা নাউনের সাবজেক্টিভ ফর্মে চলে যাবো, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মে চলে যাব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এ লেটার, এই যে এই স্ট্রাকচারে পড়ে গেল অবজেক্ট ইজ, am is are was were be verb, a letter is written, এক্ষেত্রে রাইটিং হবে না, কেননা রাইটিং হইলে এই ক্ষেত্রে আপনার বোঝা যেত যে এটা আপনি অ্যাক্টিভ ফর্মে ইউজ করতেছেন, কিন্তু এই মুহূর্তে লেটার কখনো কেউ কোনো কিছু রাইট করতে পারে না নিজে নিজে। লেটারকে আপনার লেটার রিসিভস দ্য অ্যাক্ট, দ্যাট মিনস হচ্ছে লেটার ওই কাজটা গ্রহণ করে, বা একটা অবজেক্ট ওই কাজটা গ্রহণ, ঠিক আছে? এই লেটার ইজ রাইটিং হবে না এই ক্ষেত্রে, যেহেতু লেটার কাজটা অ্যাকশনটা গ্রহণ করতেছে ইনস্টেড অফ অ্যাকশন করতেছে,
সেই জন্য হচ্ছে যে আমাকে রিটেন, দ্যাট মিনস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে রিটেন বাই হার, ইজ রিটেন বাই কে, হার, নট বাই শি, বাই হার। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, নাউনের প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসতে হবে। সো শি রাইটস এ লেটার, যেটা অ্যাক্টিভ ফর্মে আসিল, সেই ফর্মটাকে আমরা এখানে প্যাসিভ করে ফেলছি, এ লেটার ইজ রিটেন বাই হার, এটা ঠিক আছে। এখন আমরা যদি সেম জিনিসটা এই দে প্লে ওকে, দে প্লে ক্রিকেট, এই কথাটাকে আমরা এখন প্যাসিভ করব। প্যাসিভ কিভাবে করব? The cricket is played by them. আচ্ছা, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপনি ভালোই বলছেন। তাইলে হচ্ছে যে এটা হবে, কি হবে? এটা হবে এই ক্রিকেট, যেহেতু এখানে অবজেক্ট, ক্রিকেট হয়, ক্রিকেট রিসিভস দ্য অ্যাকশন, রাইট? সো ক্রিকেট এখানে আমি ক্রিকেট দে প্লে ক্রিকেট তো দিলাম এখানে, এটাকে আমি চেঞ্জ করতেছি এখন। হ্যাঁ, ক্রিকেট ইজ হয়েছে, যেহেতু এটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার, ক্রিকেট ইজ প্লেইং বাই দে। এখানে আমাকে আইডেন্টিফাই করেন যে এখানে মিস্টেক কোথায় হয়েছে। ফাহাদ না, অন্য কেউ। হ্যাঁ, কি মিস্টেক হয়েছে আমি যদি স্পেসিফাই করে দিই তাহলে হচ্ছে যে বুঝতে পারবেন। আমি ধরি এবার, আমি কাকে ধরা যায়? একজনকে ধরতে হবে, দিদারকে ধরি। দিদার, এখানে কি মিস্টেক হয়েছে? ক্রিকেট ইজ প্লেইং বাই দে। স্যার প্লেইং হবে না, প্লে হবে স্যার, প্লেড। প্লেড হবে, রাইট? ভার্বের জি পাস্ট পার্টিসিপাল ফর্ম, রাইট? জি। আচ্ছা, প্লেড। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দিদার। আমি যদি জিজ্ঞেস করি, এখানে নাফিজা আছেন, নাফিজা কি নাজিফা আছেন, নাজিফা বলতে পারবেন এখানে আরেকটা মিস্টেক আছে, ক্রিকেট ইজ প্লেড বাই দে। ধরতে পারছেন আমি কি বলছিলাম? এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম থাকবে, রাইট? এই লাস্টে যে সাবজেক্টটা বসবে, যে অ্যাকশনটা করতেছে, এখানে জি অ্যাকশনটা কে করতেছে? এই পুরো সেন্টেন্সে অ্যাকশনটা কে করতেছে? দে করতেছে না? দে দে হ্যাঁ দে এই দে এর অবজেক্টিভ ফর্ম কি? যেহেতু এটা বাই এর পরে বসছে বা ধরেন অবজেক্টের জায়গায় বসছে, দে এর অবজেক্টিভ ফর্ম কি? দে, দেম। দেম হচ্ছে ওদের অবজেক্টিভ জি ফর্ম। হ্যাঁ দেন তো ক্রিকেট ইজ প্লেড বাই দেম। হ্যাঁ, আর এটা পজিটিভ হচ্ছে দেয়ার, তাদের। এনিওয়ে, পজিটিভের দিকে না যাই আমরা, ক্রিকেট ইজ প্লেড বাই দেম, এটা হইতেছে কারেক্ট। আর লাস্টেরটা আমি জাস্ট বলি। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে যে প্যাসিভ কোয়েশ্চেন। এখন প্যাসিভ কোয়েশ্চেনটা হইতেছে ইজ এ লেটার রিটেন বাই হার, দ্যাট মিনস হচ্ছে এই শি রাইটস এ লেটার, এখন আমি এটাকে কোয়েশ্চেন করতেছি। কোয়েশ্চেন করছি না, ডাজ শি রাইট এ লেটার, বিকজ আমি এটাকে অ্যাক্টিভলি কোয়েশ্চেন করতেছি। এবার আমি প্যাসিভলি কোয়েশ্চেন করতেছি, যদিও প্যাসিভ কোয়েশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ এরকম করে কোয়েশ্চেন আপনি কখনো করবেন না। হ্যাঁ, আপনি লাইক আইএলসে কোয়েশ্চেনই আমরা অনেক কম করি, কিন্তু ধরেন আমরা হচ্ছে যে এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা বেশি সময় খাবো না, আমরা জাস্ট ইয়াটা করে যাই। কিন্তু কোয়েশ্চেন করতে হবে মাঝে মধ্যে, আপনি চাইলে কোয়েশ্চেন করতে পারেন, রাইট? আপনি কথা বলার সময় আপনি স্পিকিং এ কোয়েশ্চেন করতে পারেন। সো সেই কোয়েশ্চেনটা যদি আপনার প্যাসিভে করতে হয়, সেই ক্ষেত্রে সেম জিনিসটাই থাকবে, যে জাস্ট এই কোয়েশ্চেন করতে হলে কি করি, বি ভার্বটাকে আগে নিয়ে আসি, রাইট? এই ক্ষেত্রে বি, এই যে হেল্পিং ভার্বটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসি না, এই ক্ষেত্রে হেল্পিং ভার্ব যেটা এই পুরো সেন্টেন্সে বি, হ্যাঁ, হেল্পিং ভার্বটা বিটাকে আমি অবজেক্টের আগে নিয়ে আসবো, সিম্পল এজ দ্যাট, আর কিছু না। সো এ লেটার ইজ রিটেন বাই হার, এই কথাটা আমি কিছুক্ষণ আগে বলতেছি, এই যে এটা এ লেটার ইজ রিটেন বাই হার, এটাকে কোয়েশ্চেন করতে হইলে জাস্ট আগে একটা অক্সিলারি বা বি ভার্ব বসাতে হবে। সেক্ষেত্রে ইজ এ লেটার রিটেন বাই হার, বিকজ এখানে হচ্ছে যে লেটারটাকে, লেটার বা এই সাবজেক্টের উপর বেস করে আপনি এই এম ইজ আর ওয়াজ ওয়্যারটা বসাবেন। হ্যাঁ, সো এই ক্ষেত্রে ইজ এ লেটার রিটেন বাই হার, খুবই রেয়ারলি এই জিনিসটা আসবে এই আপনার প্র্যাকটিসে, বাট আমরা এটা জাস্ট দেখে রাখলাম। নট সো, ফোকাস বেশি এখানে না দিব, ফোকাস আমরা এই তিনটাতে দিব। এনিওয়ে, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে গেলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যে একটা অ্যাকশন আমাদের এখন হইতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি। আরো অন্যান্য ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি। সামটাইমস আমরা হচ্ছে যে একটা অ্যাকশন টেম্পোরারি লাইক এখনো হইতেছে, হয়তো এটা একটা অ্যাকশন যেটা টেম্পোরারি, ইটস নট গোয়িং টু বি, ইউ আর নট গোয়িং টু ডু ইট ফর এভার, ইউ আর জাস্ট ডুইং ইট ফর নাও, অ্যান্ড ইট উইল, ইটস হ্যাপেনিং রাইট নাও। অ্যানাদার থিং ইজ দ্যাট ফিউচার প্ল্যান আপনি ডিসক্রাইব করার সময় অনেক সময় আপনারা আইএনজি ইউজ করতে পারেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারেন। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করার ফর্মটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের আইএনজি ফর্ম, হ্যাঁ, সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, সো এখানে আমরা কিভাবে ইউজ করতেছি, আমরা জাস্ট এখানে খুব সিম্পলি আমরা দেখে যাই। টু
to describe an action happening right now. যে I am writing a letter. So I am writing a letter. So এখানে am কেন হয়েছে? কারণ be verb বসাইতে হবে আমার এখানে, auxiliary verb বসাইতে হবে আমাকে, এবং auxiliary verbটার পরে am is আর was were এর পরে প্রেজেন্ট যেহেতু am is হবে শুধুমাত্র, হ্যাঁ, বা আর হবে, am is আর হবে। সো এখানে ভার্বের ing ফর্ম বসাইতে হবে। সো এখানে I am writing a letter, বিকজ এখানে I আছে এই কারণে am হয়েছে, সিম্পল অ্যাজ দ্যাট। যদি এখানে you হইতো you are writing a letter, রাইট? ইউ আর রাইটিং আ লেটার হইতো, দ্যাট মিনস হচ্ছে আপনি ওই লেটারটা এই মুহূর্তে লিখতেছেন, এই কারণে। আচ্ছা, এখন যদি আমরা এই অ্যাকশনটা এখন করতেছি এবং হচ্ছে যে এটা হয়তো টেম্পোরারিলি করতেছি, হ্যাঁ, শি ইজ স্টাডিং ফর হার এক্সাম, সিম্পল অ্যাজ দ্যাট। এই জিনিসটা হচ্ছে যে এই একের সাথে মানে একের যে রুলটা সেটার সাথে রিলেটেড, সে যেহেতু এখন পড়াশোনা করতেছে, বাট এর মানে এটা না যে এখন মানে কন্টিনিউয়াসলি এখনই পড়াশোনা করতেছে, রাইট? এটার মানে হচ্ছে যে এটা টেম্পোরাল একটা সময় সে পড়াশোনা করতেছে। টেম্পোরাল সময় হচ্ছে যে এখানে একটা টাইমের লিমিটেশন আছে, আপনি জানেন না যে সে এই মুহূর্তে পড়াশোনা করতেছে কিনা, কিন্তু সে একটা টেম্পোরারি পিরিয়ডে পড়াশোনা করতেছে। মানে আমাদের যখন এক্সাম আসে, আমরা হচ্ছে যে এক্সামের জন্য কি করি, স্টাডি করি, রাইট? এটা টেম্পোরারি পিরিয়ডে করি, বাট পড়তেছি, এখনো পড়তেছি ইয়াটা, কিন্তু এই মুহূর্তে হয়তো পড়তেছি না, কিন্তু একটা টেম্পোরাল পিরিয়ডে আমরা এটা করতেছি। হয়তো ভবিষ্যতে করবো না, হয়তো অতীতে করি না, বাট এই মুহূর্তে আমরা একটা টেম্পোরাল পিরিয়ডে করতেছি। এটা কোনো স্পেসিফিক কোনো টাইম না, কিন্তু এটা আমাদেরকে বোঝানোর জন্য আমরা কখনো কখনো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করে থাকি। যেমন শি ইজ স্টাডিং ফর হার এক্সামস, সে এই মুহূর্তে হয়তো পড়তেছে না, বাট কন্টিনিউয়াসলি সে করে যাচ্ছে পড়াশোনাটা। এই ক্ষেত্রে আমরা যদি প্লুরালে করতে চাই, দে আর প্র্যাকটিসিং ফর দ্য আপকামিং ম্যাচ। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্ল্যান আছে, কিন্তু সে একটা টিম প্র্যাকটিস করতেছে কোনো একটা কিছুর জন্য। ধরেন প্র্যাকটিসিং ফুটবল হইতে পারে, ক্রিকেট হইতে পারে। আমি ক্রিকেটের দিকে যাই, আমার ফেভারিট স্পোর্টস। সো দে আর প্র্যাকটিসিং ক্রিকেট ফর দ্য আপকামিং ম্যাচ। দেয়ার ইজ এ প্ল্যান, ওই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য প্র্যাকটিস করা হইতেছে। এটা এখন হইতেছে একটা টেম্পোরাল মানে একটা নির্দিষ্ট সময়, কিন্তু এই মুহূর্তে হইতেছে এমন কোনো ঘটনা না, বাট এখন হইতেছে এটা, মানে তারা প্র্যাকটিস করতেছে, দ্যাট মিনস আমরা প্র্যাকটিস করতেছি বা তারা প্র্যাকটিস করতেছে একটা ম্যাচের জন্য, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, এখন হইতেছে যে ধরেন এটা তো গেল, এই দুইটা ক্লোজলি রিলেটেড। জাস্ট এখানে জিনিসটা হচ্ছে যে একটা স্পেসিফিক টাইমে করতেছে, দ্যাট মিনস নাও করতেছে। এখানে হচ্ছে যে একটু টাইমটা স্ট্রেচড, এটা হচ্ছে যে টেম্পোরারি পিরিয়ডে করতেছে। টেম্পোরারি পিরিয়ড লাইক একটা স্ট্রেচ টাইমটা, এক্সাক্ট টাইম না। টাইমটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই কারণে আমাদের কথা বলার সময় আমরা যখন এক্সাক্ট টেন্সগুলো ইউজ করব বা রাইটিং এর সময় আমরা এক্সাক্ট টেন্সগুলো ইউজ করব, আপনার রাইটিং এর স্কোরটা হাই আসবে, কোহিসিভনেসও হাই আসবে, ফ্লুয়েন্সির জন্য গ্রামারও হাই আসবে। আচ্ছা, তাইলে আপনি এই জিনিসটা একটু মাথায় রাখেন। একটা হচ্ছে যে জাস্ট স্পেসিফিক একটা পিরিয়ডে আমরা করতেছি, টাইমটা একটা এক্সাক্ট টাইমে করতেছি, এই জন্য হচ্ছে যে আমরা আই এম রাইটিং লিখতেছি অথবা ইউ আর রাইটিং লিখতেছি, সাবজেক্ট বি ভার্ব, ভার্বের আইএনজি, অবজেক্ট। একটা স্পেসিফিক পিরিয়ডে করতেছি, নো ম্যাটার এখনই করতেছি তা না, স্পেসিফিক পিরিয়ডে করতেছি। দুইটা এক্সাম্পল দেখাইলাম, একটা এক্সামের জন্য সে পড়াশোনা করতেছে, আর একটাতে হচ্ছে যে তারা প্র্যাকটিস করতেছে একটা আপকামিং ম্যাচের জন্য। আচ্ছা, এইখানে হচ্ছে যে সেম জিনিস, একটা প্ল্যান আপনি ফিউচারে করছেন, হ্যাঁ, এটাকে ডিসক্রাইব করার জন্য আপনি বলতে পারেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারেন না, লাইক আপনি একটা ফিউচার প্ল্যান আপনি করবেন, আপনি নিশ্চিত, ইউ আর ভেরি সার্টেন অ্যাবাউট ইট, যে আপনি এই প্ল্যানটা করতেছেন। দ্যাট মিনস বলি না আমরা অনেক সময় বাংলাতেই আমরা অনেক সময় বলি যে আমি কিন্তু আসতেছি তোমার বাসায়, হ্যাঁ, কিন্তু আপনি সার্টেন যে আসতেছেন, হ্যাঁ, আপনি কোনো কথা দিতেছেন না, বাট আপনি সার্টেন যে হ্যাঁ আপনি আসতেছেন। তো সেক্ষেত্রে আমরা বলি না যে আমি তোমার বাসায় আসতেছি, এটাকে আপনি বলতে পারেন আই এম কামিং টু ইয়োর হোম। ঠিক আছে, কখন আসতেছি একটা স্পেসিফিক টাইম বলে দিবেন যে হ্যাঁ আই এম কামিং টু ইয়োর হোম টুনাইট, আই এম কামিং টু ইয়োর হোম টুমরো, ইভেন দো দ্য অ্যাকশন উইল হ্যাপেন ইন ফিউচার বাট ইউ আর সার্টেন রাইট নাও, যে আপনি অ্যাকশন প্ল্যান করছেন এবং আপনি ফিউচারে তার বাসায় যাবেন। তো এখানে আপনি ইয়াটা লাইক এমফাসাইজটা করতেছেন প্রেজেন্টকে, এই কারণে এটা কন্টিনিউয়াসলি ইউজ হইতেছে, ইভেন তো এটা ফিউচারে হবে। হ্যাঁ, এখানে হইতে পারতো আই উইল কাম, আচ্ছা আই উইল মিট মাই ফ্রেন্ড টুমরো। ঠিক আছে, এইটাও কারেক্ট, এইটাও কারেক্ট, দুইটাই কারেক্ট, রং কিছু না, বাট এটা সাবস্টিটিউটে আপনি এইটাও বলতে পারেন।
আই অ্যাম মিটিং মাই ফ্রেন্ড টুমরো। হ্যাঁ, তো এটা প্ল্যানিং এর জন্য শুধুমাত্র। অ্যান্ড আই উইল মিট মাই ফ্রেন্ড টুমরো, এখানে এমফাসাইজটা হচ্ছে কালকের ইভেন্ট নিয়ে। দ্যাট মিনস হচ্ছে আপনি কালকের ইভেন্টকে হচ্ছে যে এমফাসাইজ করতেছেন। এমফাসাইজ মানে হচ্ছে যে ওই কথাটা বুঝাইতে চাচ্ছেন যে কালকে একটা ইভেন্ট হবে, এইটাকে আপনি এমফাসাইজ করতেছেন। দ্যাট উইল হ্যাপেন টুমরো। হ্যাঁ, আপনি এখন একটা প্ল্যান করছেন, এই প্ল্যানিংটাকে এমফাসাইজ করতেছেন। আই অ্যাম ডুইং দিস টুমরো, ইভেন দো প্ল্যানিংটাকে আপনি এমফাসাইজ করতেছেন। সো সেই ক্ষেত্রে আপনি কন্টিনিউয়াসলি ইউজ করতে পারেন, কিন্তু আপনি যদি ফিউচার টেন্সে ইউজ করেন, ফিউচার সিম্পলে ইউজ করেন, তাইলেও কোনো সমস্যা নাই। জাস্ট বোঝানোর জন্য এটা বলে গেলাম আমরা। হ্যাঁ, এবার আসি আমরা পাস্ট টেন্সে। এই পাস্ট টেন্সটা নিয়ে হইতেছে যত ঝামেলা, মানে আমার কাছে মনে হয় পাস্ট টেন্সটা নিয়ে অনেক ঝামেলা আছে। এবং আমরা অনেক সময় বুঝতে পারি যে পাস্ট টেন্সে আমরা কখন হ্যাড বসাবো, কখন পাস্ট শুধু সিম্পল পাস্ট দিব। আজকে কিছুটা আমরা ডিসকাস করে এটা ক্লারিফাই করার চেষ্টা করি। বিসমিল্লাহ। সো আমরা পাস্ট টেন্সে কি আসে, পাস্ট টেন্স হচ্ছে যে অ্যাক্টিভ যেটা। আমি কিন্তু জেনারেলি যেভাবে পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল অথবা পাস্ট পারফেক্ট এভাবে করে পড়া যেতেছে না। আমি আপনাদেরকে এমনভাবে পড়াইতেছি যে আমাদের যে প্রিভিয়াস যে গ্রামার আছে ওইটাও এখানে যাতে আমরা ইমপ্লাই করতে পারি। আমি একটু পানিটা খেয়ে নিই। আচ্ছা, এখানে আমরা যদি দেখি পাস্টের মধ্যে আমরা অ্যাক্টিভ পাস্ট টেন্স দেখতেছি। এটা আমরা এখন এই মুহূর্তে পাস্টের সিম্পল টেন্স, সিম্পল পাস্ট দেখতেছি। সিম্পল পাস্ট মানে যে ঘটনা ঘটে গেছে, অতীতে ঘটে গেছে, এটার সাথে বর্তমানের সম্পর্ক নাই, অথবা ধরেন আমরা এটা কন্টিনিউয়াসলি ঘটতেছে, বা এটার সাথে এটা আগে ঘটছে এটা পরে ঘটছে, এরকম কিছু না। জাস্ট অতীতে একটা ঘটনা ঘটে গেছে, এটাকে আমরা সিম্পল পাস্ট টেন্স বলি। হ্যাঁ, সিম্পল পাস্ট টেন্স, ইট সিম্পলি হ্যাপেন ইন দ্য পাস্ট, সিম্পলি অ্যাজ দ্যাট। আপনি জাস্ট এটাকে বলবেন যে অতীতে কিছু একটা হয়েছে, এটা বোঝানোর জন্য। এটা খুবই ইজি। সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট। ভার্ব টু মানে হচ্ছে যে পাস্ট টেন্স। আমরা যেটা কিছুক্ষণ আগে লিখছি লেটার রাইটিং, এখানে আমরা থাকি শি রোট আ লেটার। দ্যাট মিনস হচ্ছে পাস্টে শি রোট আ লেটার, ইটস কমপ্লিটেড, ইটস ডান। I don't know about what she doing right now, but she wrote a letter, that's for sure, right? এটা হইতেছে অ্যাক্টিভ ভাবে আপনি বলতেছেন। এটাকে যদি আপনি কোয়েশ্চেন ফর্ম করেন, তাইলে আমরা এখানে কি করতে পারি? সিম্পলি আমরা যে এখানে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে যেহেতু কোনো অক্সিলারি নাই, আমরা কি করছি? ডু অ্যান্ড ডাজ আনছি, রাইট? এখানেও সেম, যেহেতু কোনো অক্সিলারি নাই, শি রোট এ লেটার, কিন্তু এটাকে আমার কোয়েশ্চেন ফর্ম করতে হবে, অ্যাক্টিভ কোয়েশ্চেন যেটাকে বলবো। ভাই এটা হবে did she write a letter? এক্স্যাক্টলি, এক্সাম্পল অনুযায়ী আপনি এক্স্যাক্টলি কারেক্টলি বলতেছেন আপনি। তো সেই ক্ষেত্রে ডু ডাজ এর জায়গায় ডিড হয়ে যাবে, মানে ডু এর পাস্ট ফর্ম বসে যাবে ডিড। সো ডিড শি রোট লেটার। আচ্ছা, তাইলে এটা হইতেছে যে আমাদের তাহলে এখানে একটা আমি অবশ্যই এখানে একটা মিস্টেক করছি, রাইট? এই মিস্টেকটা কি করছি বলেন তো আমাদেরকে? ফাহাদ ভাই বললেন না, আপনি প্রিয়া বলেন তো এখানে কি মিস্টেক করছি? ডিড শি রোট এ লেটার, পাস্ট হবে না, এখানে প্রেজেন্ট হবে। কারণ কোনটা? আমরা অক্সিলারি ভার্ব ডিড এটা হচ্ছে আমরা পাস্ট ফর্মে লিখছি, এই জন্য মেইন ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে হবে। আচ্ছা, তাইলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে। তাহলে প্রেজেন্ট ফর্মে হইলে তো শি এর পরে রাইটস হওয়ার কথা। এটা ভাবে বলতে পারছি না, এটা একটু বলতে হবে। ওই যে মনে নাই আমরা যেটা বলছিলাম যে ডু ডাজ ডিড যাই থাকুক না কেন, এই ডু ডাজ ডিড এর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসবে। আমরা গতকাল ওই যে জুম ক্লাস লাইক আমরা হোয়াইট বোর্ডে আমরা যখন পড়তেছিলাম তখন দেখাইছিলাম যে ডু ডাজ এর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসবে। সো সিমিলারলি ডিড এর পরেও আপনার বেস ফর্ম বসবে। এটা মানে ডু ডাজ এর পাস্ট ফর্ম বলে যে আপনার এই ভার্বের বেস ফর্ম হবে তা না। এটা হইতেছে ডু ডাজ ডিড আছে বলে কোয়েশ্চেন ফর্মে আপনার এটাকে মানে অক্সিলারি হিসেবে আছে বলে এটাকে আপনার ভার্বের বেস ফর্মে লিখতে হবে, নট প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট ফর্ম ইজ ডিফারেন্ট দেন বেস ফর্ম। বেস ফর্ম হচ্ছে এটাতে কোনো চেঞ্জেস নাই, যেটা আছে সেটাই। সো ডিড শি রাইট এ লেটার, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এখন আমরা শি রোট আ লেটার, এটাকে আমরা প্যাসিভ করি। এখন আমরা কিছুক্ষণ আগে শিখছি প্যাসিভ করার জন্য আমাদেরকে অবজেক্ট আনতে হবে, সাবজেক্টের জায়গায় অবজেক্টকে নিয়ে আসতে হবে, এবং একটা বি ভার্ব দিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, এবং বাই সাবজেক্ট হবে। সেম জিনিস আমরা কিছুক্ষণ আগে করছি। একজন আমাকে এক্সাম্পলটা এই শি রোট এ লেটারের এক্সাম্পলটা দেন। Sir, a letter was written by her. দ্য লেটার Was Where? written by her. রিটেন বাই শি। সেম, আপনি কুইকলি আইডেন্টিফাই করেন মোহাম্মদ কামাল হোসেন ভাই, কামাল ভাই
একটু কুইকলি Yes, আইডেন্টিফাই করেন তো আমরা এখানে কি মিস্টেক হয়েছে আমাদের? এখানে ওয়াজ হবে ওয়াজটা কেন আর হচ্ছে? পাস্ট পার্টিসিপেলের কারণে ভার্বের না আমি বুঝছি, কিন্তু ওয়াজ কেন হচ্ছে, ওয়্যার কেন না? ভার্বের ও সরি বি ভার্বের কারণে হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এই অক্সিলারিটা ডিপেন্ড করবে কার উপরে। আমরা কিছুক্ষণ আগে বললাম অক্সিলারিটা ডিপেন্ড করবে আপনার এই সাবজেক্টের অবজেক্টের উপরে। এই মুহূর্তে তো আপনার এই অবজেক্টটাই সাবজেক্ট, রাইট? আমরা প্যাসিভে বলতেছি। অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে লেটার, এটা সিঙ্গুলার না, এই জন্য ওয়াজ হয়েছে, রাইট? আর Right. এখানে কি হবে? এইখানে আমরা আর কোনো ভুল আছে? সি এর পরিবর্তে এখানে হার হবে। হার হবে। কেন হার হবে জানি? এটা তো ওই জাস্ট মুখস্থ আছে আমার আর কি, সি এর পরিবর্তে হার। আমরা রুলস যেহেতু সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে গেছে, অবজেক্ট মানে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে গেছে, এটাই তো মেইন সাবজেক্ট। আসলে তো লেটারটা লিখতেছে আসলে হার বা শি, রাইট? কিন্তু এটা তো এই মুহূর্তে প্যাসিভ সেন্টেন্স করার কারণে মানে ঘটনা চক্রে বলতে পারেন আপনি, ঘটনা চক্রে সাবজেক্ট এখন অবজেক্টের জায়গায় চলে আসছে। বাইয়ের পরে অবজেক্টের জায়গায় চলে আসছে। ভার্বের পরে যেহেতু আছে, সবই তো ভার্বের পরে আমরা কি এসভিও রুল কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, রাইট? এন্ড ভার্বের পরে যেহেতু অবজেক্ট চলে আসছে, সাবজেক্টটা চলে আসছে, এটাকে আমার অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত করতে হবে। কিসের অবজেক্টিভ ফর্ম? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। প্রোনাউন সাবজেক্টিভ, অবজেক্টিভ এন্ড পসেসিভ ফর্ম সবাই দেখে নেবেন বাসার মধ্যে। খুবই সিম্পল, তেমন কোনো টাফ কিছু না, কঠিন। প্রোনাউনের সাবজেক্টিভ আই হচ্ছে যে সাবজেক্টিভ প্রোনাউন, তারপরে হচ্ছে যে আই হচ্ছে যে সাবজেক্ট প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন কি আই এর? মি। আর পসেসিভ প্রোনাউন কি? মাই, তাই না? তো এই সাবজেক্টিভ, অবজেক্টিভ এন্ড পজিটিভ প্রোনাউনটা দেখিয়ে দিবেন, প্রোনাউনের ফর্মসটা। হ্যাঁ, তাইলে আপনাদের কোন প্রোনাউনে আমাদেরকে দিতে হবে বা কোন ফর্মে আমাদেরকে দিতে হবে। সো এই ক্ষেত্রে আমরা বাই শি না হয়ে বাই হার হয়েছে, যেহেতু অবজেক্টিভ মানে অবজেক্টের জায়গায় আছে এই মুহূর্তে সাবজেক্টটাকে, মেইন প্লেয়ারটা। আচ্ছা, প্যাসিভ কোয়েশ্চেন দেন अगेन এই প্যাসিভ কোয়েশ্চেনটাও খুবই রেয়ার আমাদের এখানে আসবে, বাট ফর দ্য সেক অফ আমাদের দেখা, আমরা 1 মিনিটের মধ্যে এটা দেখে ফেলি, এক্সাম্পল দিয়ে ফেলি। সো প্যাসিভ কোয়েশ্চেনটা এই আপনার প্যাসিভ কোয়েশ্চেন আমাদের প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে যেভাবে হয়েছে সেম রুল, একটা অক্সিলারি, একটা অবজেক্ট, একটা ভার্বের পাস্ট পার্টিসিপল বাই দ্য সাবজেক্ট। সেই ক্ষেত্রে আমাদের শি রোট এ লেটার, জাস্ট টেন্স চেঞ্জ হবে আর কিছু না, তাই না? তো শি রোট এ লেটার, এখানে কি হবে? আমরা কিছুক্ষণ আগে কি লিখছি? ইজ এ লেটার রিটেন বাই হার, রাইট? এটারই জাস্ট ইয়া চেঞ্জ হয়ে যাবে, এটারই জাস্ট টেন্সটা চেঞ্জ হয়ে যাবে, বিকজ এটা পাস্টে আছে, এই কারণে সিম্পলি অ্যাজ দ্যাট ওয়াজ এ লেটার রিটেন বাই হার, সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে যে পাস্টে চলে যাবে। এই কোয়েশ্চেনটা আমরা রাখলাম, বাট এটা খুব রিয়ারলি ইউজ হবে, এই জন্য এটা নিয়ে তেমন এক মাথা ঘামানোর প্রয়োজন নাই। হ্যাঁ, এটা আমরা দুইটাই কাটে দিলাম, বাট ফর দ্য সেক অফ আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করার জন্য আমরা দেখে যাচ্ছি। আচ্ছা, এবার আসি আমরা পাস্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেরকম আমরা ডেসক্রিপশন আমরা দেখছি যে কি করে, তার উপর বেস করে পাস্ট কন্টিনিউয়েশন আমরা স্ট্রাকচারের জায়গায় ডেসক্রিপশনটা দেখে বোঝার চেষ্টা করবো যে কিভাবে আমরা আসলে পাস্ট কন্টিনিউয়াস করতেছি। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস হইতেছে কোনো একটা ঘটনা স্পেসিফিক টাইম, মানে পাস্টে ঘটছে ওটার একটা টাইম আপনি স্পেসিফিকলি বলে দিচ্ছেন। আপনি ঘটছে একটা কমপ্লিট হয়ে গেছে, ওকে। হ্যাঁ, সো আপনি যখন ওই ঘটনাটা আপনি যখন একটা ঘটনার প্রোগ্রেস, দ্যাট মিনস হচ্ছে একটা ঘটনা ঘটতেছে, অতীতে একটা ঘটনা ঘটছে এবং একটা স্পেসিফিক টাইমে ঘটছে, পাস্ট কন্টিনিউয়াস তখন আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিছি যে পাস্ট কন্টিনিউয়াসটা কখন ইউজ করতেছি, যখন আমরা বলতাম যে আই ওয়াজ ওয়াচিং টিভি। কেউ যদি জিজ্ঞেস করতো আপনাকে যে হোয়াট ওয়ার ইউ ডুইং ইন দ্যাট টাইম, হ্যাঁ, লাইক আপনাকে পুলিশ একটা আসলে, পুলিশ ইনভেস্টিগেট করতেছে যে আপনি এই লাস্ট নাইট কিছু একটা হয়েছে, ধরেন একটা চুরি হয়েছে, হ্যাঁ, সো লাস্ট নাইট একটা চুরি হয়েছে, সো লাস্ট নাইট হোয়াট ওয়ার ইউ ডুইং ইন দ্যাট টাইম, বিটুইন দ্যাট টাইম, রাইট? আপনি তখন বলে দিবেন আই ওয়াজ ওয়াচিং টিভি ইন দ্যাট টাইম, রাইট? এই কোন টাইমে? at 8 p.m. last night I was watching a movie or something, right? So এই স্পেসিফিক টাইম আপনি বলে দিচ্ছেন এবং এটা পাস্টের ব্যাপারে বলতেছেন, ঠিক আছে? সো আপনি যদি বলতেন আই ওয়াচড টিভি লাস্ট নাইট এট দ্যাট টাইম, সেই ক্ষেত্রে হয়তো আপনার এই কথাটা, এক্সপ্রেশনটা বোঝা যেত না যে আপনি স্পেসিফিক একটা টাইম বলে দিচ্ছেন, যে কিন্তু আপনি এটা জাস্ট একটা পাস্ট অ্যাকশনকে ডিসক্রাইব করতেছেন, সেই ক্ষেত্রে আপনার কথাটা সামঞ্জস্যপূর্ণ হইতো না। আসলে আমরা পাস্টের ক্ষেত্রে আমরা একটা স্পেসিফিক টাইমে যখন আমরা প্রোগ্রেশনটা বোঝানোর চেষ্টা করবো, দ্যাট মিনস আমাকে একটা স্পেসিফিক টাইমে একটা ঘটনা ঘটছিল, সেই ঘটনা বোঝানোর জন্য আমি পাস্ট কন্টিনিউয়াস ইউজ করতেছি। আরেকটা জিনিস হচ্ছে যে দুইটা ঘটনা এট এ টাইম পাস্টে ঘটতেছিল, এই ঘটনা বোঝানোর জন্য আমরা
পাস্ট টেন্স ইউজ করি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। দ্যাট মিনস হচ্ছে যে ধরেন এই বাংলায় বলি না যে রোম যখন পড়তেছিল নূরো না কি ভুলে গেছি নিউরো, তখন হচ্ছে যে আপনার বাঁশি বাজাইতেছিল, রাইট? বোথ অফ দ্য থিংস ওয়ার হ্যাপেনিং ইন দ্য পাস্ট এবং বোথ ওয়ার হ্যাপেনিং কনকারেন্টলি মানে হচ্ছে যে সিমিলটেনিয়াসলি কনকারেন্টলি মানে কি সিমিলটেনিয়াসলি না, সিমিলটেনিয়াসলি মানে হচ্ছে যে অ্যাট এ টাইম, মানে একই সময় হচ্ছে যে এই ঘটনাটা ঘটতেছিল। এই একই সময় ঘটনা যেটা ঘটতেছিল অতীতের, আপনি যখন ডিসক্রাইব করতে যাবেন তখন আপনাকে বুঝাইতে হবে তখন আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল এখানে দিছি যে আই ওয়াজ ওয়াচিং টিভি, এবং এখানে আপনার ওয়াইল এবং অ্যাজ দিয়ে আপনি অ্যাজ শি ওয়াজ কুকিং, দ্যাট মিনস হচ্ছে আমার ওয়াইফ কুকিং করতেছিল একটা স্পেসিফিক টাইমে এবং আমি তখন টিভি দেখতেছিলাম, কিন্তু ঘটনা দুইটাই অ্যাট এ টাইম করতেছিল এবং আমি এটা কাউকে ডিসক্রাইব করতেছি যে আই ওয়াজ ওয়াচিং টিভি ওয়াইল শি ওয়াজ কুকিং অথবা অ্যাজ শি ওয়াজ কুকিং। তো ঘটনা দুইটা একসাথে ঘটতেছে এবং এটা আমি একটা ডেসক্রিপশন দেওয়ার জন্য আমি লিখতেছিলাম, ঠিক আছে? এখানে তখন আপনি বুঝাবেন এই দুইটা, তখন আপনি পাস্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারবেন। এখন এই ক্ষেত্রে আপনি যদি বলি আই ওয়াজ টিভিংটা কি, আই ওয়াজ ওয়াচিং টিভিটা কি, এখন আস্তে করে আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনে চলে যাচ্ছি। দ্যাট মিনস হচ্ছে আমরা যে সেন্টেন্স শিখছি বিভিন্ন ধরনের সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অথবা ধরেন কম্পাউন্ড সেন্টেন্স, এখানে আপনার এই আই ওয়াজ ওয়াচিংটা কোন ক্লজ, এটা যদি কেউ বলেন কোন ক্লজ, এটা ক্লজ, রাইট? ক্লজ এখানে দুইটা ক্লজ আছে ফর শিওর। হ্যাঁ, আই ওয়াজ ওয়াচিংটা কোন ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই ওয়াজ ওয়াচিং টিভি, এটা নিজেকে নিজে ডিসক্রাইব করে ফেলছে, আই ওয়াজ ওয়াচিং টিভি, আমার কোনো কোয়েশ্চেন নাই। এটা কোন ক্লজ? ওয়াইল শি ওয়াজ কুকিং, এটা কোন ক্লজ? এটা ডিপেন্ডেন্ট ক্লজ হবে, ডিপেন্ডেন্ট ক্লজ। তাইলে এই টোটালটা কি সেন্টেন্স? কমপ্লেক্স। ফ্যান্টাস্টিক, খুব ভালো প্রিয়া। তাইলে এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স একটা ডেভেলপ করে ফেললাম। সো কমপ্লেক্স সেন্টেন্স স্যার। ডেভেলপ করতে, হ্যাঁ বলেন না ভাইয়া। আর এখানে আই ওয়াজ ওয়াচিং টিভি কন্ট্রারি শি ওয়াজ কুকিং, এটা হবে না? কন্ট্রারি, আর সে পাশাপাশি সে রান্না করতেছে, এটা হবে না? আমি বুঝিনি আপনার কথাটা। মানে আই ওয়াজ ওয়াচিং টিভি, শি কন্ট্রারি শি ওয়াজ কুকিং, কন্ট্রারি কথাটা কেন আসবে এখানে? সেটা কি আনা যায় কি না? না, এটা কেন না? এটা তো আপনি তো এটা পার্থক্য করতেছেন না। পার্থক্য মানে হচ্ছে আপনি তো কন্ট্রাস্ট করতেছেন না, আপনি একই ঘটনা ডিসক্রাইব করতেছেন। আপনি জাস্ট টাইমটা বোঝানোর জন্য এখানে ওয়াইল মানে এই পাস্ট কন্টিনিউয়াস ইউজ করতেছেন, মানে আপনি ওই সময় অ্যাট এ টাইম দুইটা ঘটনা ঘটতেছিল, ঠিক আছে? ওই সময় অ্যাট এ টাইম দুইটা ঘটনা ঘটতেছিল, আপনি এটা বোঝানোর জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতেছেন। সিম্পল অ্যাজ দ্যাট। মানে আপনি লাইক আমি বারবার ভুলে যাই, ওয়াইল রোম ওয়াজ বার্নিং, হ্যাঁ আচ্ছা আবার এই ভালো কথা মনে করছেন, ওয়াইল রোম ওয়াজ বার্নিং, হ্যাঁ ওয়াইল রোম ওয়াজ বার্নিং নিউরো ওয়াজ ওয়াজ কি করতেছিল? বাঁশি বাজাচ্ছিল। বাঁশি কি বাজাচ্ছিল? এটা কি? প্লেইং আ ফ্লুট, ঠিক আছে? এইখানে দেখেন আপনি বাংলা মিনিং করলে দাঁড়ায় যে রোম যখন পড়তেছিল, নিউরো তখন হচ্ছে যে বাঁশি বাজাচ্ছিল, ঠিক আছে? এখানে দুইটা ঘটনাই একসাথে ঘটতেছিল এবং দুইটা ঘটনাকে আপনি সিমিলটেনিয়াসলি বলার জন্য প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতেছেন। কোয়েশ্চেন হচ্ছে চলে আসলো, বলেন তো কেউ? এখানে তো কমা নাই। আই ওয়াজ ওয়াচিং টিভি ওয়াইল শি ওয়াজ কুকিং। আচ্ছা এসটাকে বাদ দিই আপাতত, ওয়াইল শি ওয়াজ কুকিং, এখানে তো কমা নাই, কিন্তু এখানে কেন কমা আসলো? ওয়াইল রোম ওয়াজ বার্নিং নিউরো ওয়াজ প্লেইং ফ্লুট, কেউ বলতে পারবে? ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আছে, হ্যাঁ ডিপেন্ডেন্ট ওয়াইল রোম ওয়াজ হলো ডিপেন্ডেন্ট, নিউরো হ্যাঁ সরি প্রথমটা স্যার ডিপেন্ডেন্ট ক্লজ প্রথমে চলে আসছে, ওয়াইল রোম ওয়াজ বার্নিং। সো ডিপেন্ডেন্ট ক্লজ প্রথমে আসলে মাঝখানে একটা কমা দিয়ে বুঝাইতে হবে যে ভাই পরের সেন্টেন্সটার উপর ডিপেন্ড করতেছে বা পরের ক্লজের উপর ডিপেন্ড করতেছে এটার মিনিং, হ্যাঁ এটা নিজেই নিজের মিনিং বানাইতে পারতেছে না, এটা বোঝানোর জন্য, ঠিক আছে? সো এই সেন্টেন্সটা মনে রাখলে আপনার পাস্ট কন্টিনিউয়াসটা মাথার মধ্যে থাকবে। আচ্ছা এবার আমরা আসি টু ইন্ডিকেট, এবার ফাইনালটা কি? যে ইন্টারপ্রিটেড অ্যাকশন। আচ্ছা ঠিক আছে, সো আমার সেম ঘটনা, পাস্টে দুইটা ঘটনা ঘটছে, একটা সামহাও ইন্টারাপ্ট হয়েছে মানে হচ্ছে যে ওই ঘটনাটা ঘটতে পারে নাই বা ওই ঘটনাটা
লাইক আপনার টোটাল ফ্লোটাকে ব্রেক করে দিছে। একটা ঘটনার ফ্লো হচ্ছে যে ধরেন আপনি একটা ঘটনা করতেছেন বাট সামহাউ ওই ঘটনাটা ডিস্টার্বড হইছে, ইন্টারাপ্টেড হইছে আরেকটা ঘটনার জন্য। সো এখানেও দুইটা ঘটনা পাস্ট কন্টিনিউয়াসে থাকবে। আমি যদি আপনাকে এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবেন। I was studying when the power went out. ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে আপনি এখানে দুইটা ঘটনাকে উল্লেখ করতেছেন। একটা ঘটনাকে বলতেছেন যে আমি এই কারেন্ট চলে যাওয়াতে আপনার একটা ফ্লো স্টপ হইছে, রাইট? ইন্টারাপ্টেড হইছে। মানে একটা ঘটনা ঘটে থেমে গেছে, আরেকটা ঘটনা আপনি ঘটাইতেছিলেন ওই সময়। এই দুইটা ঘটনাকে কম্বাইন করে আপনি পাস্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারেন। মানে এক পাশে আপনি পাস্ট কন্টিনিউয়াস ইউজ করতেছেন, আরেক পাশে আপনি পাস্ট সিম্পল ইউজ করতেছেন। পাস্ট সিম্পল এন্ড কন্টিনিউয়াস মিলে পাস্ট কন্টিনিউয়াস ইউজ করতেছেন। কারণ আপনার মেইন যে ক্লজটা আছে সেটা হচ্ছে যে আই ওয়াজ স্টাডিং। আপনি যখন পড়াশোনা করতেছিলেন, when the power went out, এই ওয়ানটা দিয়ে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে দিয়ে আপনি একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাইতেছেন, কিন্তু আপনার এই অ্যাকশনটা বা এই সেন্টেন্সটা হচ্ছে যে বা এই ক্লজটা হচ্ছে যে পাস্টকে ইন্ডিকেট করে যেটা কমপ্লিট হয়ে গেছে বা ইন্টারাপ্ট করছে, টোটাল ফ্লোটাকে ইন্টারাপ্ট করছে। আই ওয়াজ স্টাডিং ওয়েন দ্য পাওয়ার ওয়েন্ট আউট। আপনি যদি এই দুইটা অ্যাকশনকে সিমিলটেনিয়াসলি হ্যাপেনিং করতে বলতেন তাইলে এটা যেমন আপনি যদি বলতেন আই ওয়াজ স্টাডিং ওয়েন দ্য পাওয়ার ওয়াজ গোয়িং আউট, মানে পাওয়ার ওয়াজ গোয়িং আউট ইটস মানে এটা কন্টিনিউয়াস ম্যাটার, এটা ঘটে গেছে। মানে একটা কারেন্ট যখন চলে যায় এটা কন্টিনিউয়াসলি কারেন্ট যাইতে থাকে না, এটা ধাপ করে চলে গেছে, ইন্টারাপ্ট হয়েছে, রাইট? সো এটা বোঝানোর জন্য আমি when the power went out বলতেছি। দ্যাট মিনস হচ্ছে একটা ঘটনা পাস্টে ঘটতেছে, আরেকটা ঘটনা ঘটে গেছে। এই দুইটা ঘটনা বোঝানোর জন্য আমরা এই 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 সেন্টেন্সটা ইউজ করি, এই পার্টটা ইউজ করি, পাস্ট কন্টিনিউয়াস ইউজ করি। ঠিক আছে, এখানের মধ্যে আমরা দেখি, এবার আমরা অ্যাক্টিভ প্যাসিভে চলে যাই। এখানে আমরা অ্যাক্টিভ প্যাসিভে খুব দিব না, লাইক প্যাসিভ কোয়েশ্চেনটাকে আমরা বাদই দিব। প্যাসিভ কোয়েশ্চেন হয়ে যায় আমাদের জন্য। আচ্ছা, এখানে আমরা অ্যাক্টিভে আসি। শি ওয়াজ রাইটিং এ লেটার, এটা পাস্ট কন্টিনিউয়াসের জন্য আমরা বলে থাকি, রাইট? শি ওয়াজ রাইটিং এ লেটার, আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম এখনো লেটার লিখতেছে মেয়েটা বেচারি। তো সাবজেক্ট ভার্ব, ভার্বের আইএনজি ফর্ম এন্ড দেন অবজেক্ট। আর ভার্বটা কি হবে? পাস্ট হবে, মানে ভার্ব মানে বি ভার্বটা পাস্ট হবে। সো শি ইজ রাইটিং লেটার, কারেন্টলি লিখতেছে। শি ওয়াজ রাইটিং আ লেটার, সে পাস্টে মানে পাস্টে লিখতেছিল। হ্যাঁ, আর এটাকে যদি আপনি স্পেসিফিক টাইম করেন সেই ক্ষেত্রে আপনি পাস্ট কন্টিনিউয়াসলি ইউজ করতেছেন। শি ওয়াজ রাইটিং আ লেটার ইন এ স্পেসিফিক টাইম, ইন এ স্পেসিফিক টাইম সে লেটারটা লিখতেছিল। তো এটা হইতেছে পাস্ট। আর যদি অ্যাক্টিভলি যদি বলতে চান আর কি, শি ওয়াজ রাইটিং এ লেটার, আমি জাস্ট ইন স্পেসিফিক টাইমটা বাদ দিয়ে আপাতত জাস্ট আপনাকে অ্যাক্টিভটা কিভাবে লিখবেন এটা। আচ্ছা, অ্যাক্টিভ কোয়েশ্চেন কি তাহলে? এই অ্যাক্টিভ কোয়েশ্চেনটা সেম এই অক্সিলারিটা তাহলে সবার আগে চলে আসবে। আমরা এক্সাম্পল দিয়ে দিই। আচ্ছা, এক্সাম্পল তো এখানে দেয়াই আছে। সো ওয়াজ শি রাইটিং এ লেটার, দ্যাট মিনস হচ্ছে যে এই বি ভার্বটা আপনার সাবজেক্টের আগে চলে আসবে। ওয়াজ শি রাইটিং এ লেটার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টিভ কোয়েশ্চেন। এবার আমরা প্যাসিভ করতেছি এটাকে। এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করার জন্য কি করব? যদি আমরা বলি এটাকে আমি বাদই দিই, পুরো জিনিসটাকে বাদ দিয়ে আমরা দেখাই। এটাকে আমরা প্যাসিভ মানে বলে দিয়ে না, জাস্ট আপনি প্রসেসটাকে আমি বলে দিই। অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, যুক্ত করব বি দিয়ে, এবং ভার্বের মনে করার চেষ্টা করেন, ভার্বের A letter was being written by her. এক্স্যাক্টলি এটা আমরা পাস্ট কন্টিনিউয়াসে বলতেছি, রাইট? তাইলে আমরা হচ্ছে যে এই ক্ষেত্রে a letter was or were being written, আমার ব্র্যান্ডিং তো দেখে being written, সেটাকে ফোকাসে কেমনে আনবো আমি? এক সমস্যা নেই, এটাকেই ফোকাস করতেছি এই মুহূর্তে। A letter was where অথবা আচ্ছা was written by her। আচ্ছা, a letter was written by her, কেন এখানে being written by her রইল? A letter was written by her হবে না। কারণ past continuous আছে ওই জন্য। এক্স্যাক্টলি কারণ আমি যখন পাস্ট টেন্সে বলছি তখন আমরা বলতে পারি যে এই পাস্ট টেন্সটা বোঝানোর জন্য যে পাস্টে সে একটা ঘটনা ঘটাইছে, এইটার জন্য আমরা a letter was written by her। কিন্তু আপনি যখন পাস্ট কন্টিনিউয়াস, লাইক মিনস আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন একটা ঘটনা ঘটাচ্ছেন তখন আপনাকে am is আর was were আনতে হইতেছে না? তো সেই am is আর was wereটা কোথায়? a letter was, হ্যাঁ।
সরি, এটা হচ্ছে যে আপনার এই ওয়াজটা, এই অক্সিলারি ভার্বটা হইতেছে আপনাকে আনতে হইতেছে ইয়ার জন্য, এই এটা যে প্যাসিভ এই কথাটা বোঝানোর জন্য একটা অ্যামিজার ওয়াজ বয়ের আনতে হচ্ছে বা বি ভার্ব আনতে হচ্ছে। এই যে লেটারটা একটা অবজেক্টটা হচ্ছে সাবজেক্টের জায়গায় চলে আসছে, আর এটা যে প্যাসিভ এটার জন্য বোঝানোর জন্য আমরা বি ইউজ করতেছি, কিন্তু এটা যে এটা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতেছি। দ্যাট মিনস হচ্ছে যে এখনো লেখা হইতেছে ঘটনাটা, ঠিক আছে, পাস্টে লেখা হইতেছিল, ঘটনাটা পাস্টে লেখা হইতেছিল। এটা বোঝানোর জন্য আপনাকে আরেকটা অ্যামিজার ওয়াজ বয়ের আনতে হবে না, জাস্ট ওই কন্টিনিউয়েশনটা বোঝানোর জন্য। সেই ক্ষেত্রে ভার্বের বিং ফর্ম আসবে, মানে বি এর পরে আবার বিং হয়ে যাবে, ইজ বিং রিটেন হইতে হবে। এটা ইজ বিং, কারণ ওয়াজের পরে ভার্বের যে অ্যাক্টিভ কন্টিনিউয়েশনটা হবে, এই কন্টিনিউয়াস টেন্সের জন্য আমার বিংটা বুঝাইতে হবে, মানে ভার্বের আইএনজি ফর্ম হবে। আর এটা যেহেতু আপনার ওই স্টেট হচ্ছে যে আপনার, যেহেতু আপনার স্টেটটা হচ্ছে যে মেইন ভার্ব, মানে এখানে কিন্তু মেইন ভার্ব হচ্ছে বিং। হ্যাঁ, বিংটা হচ্ছে মেইন ভার্ব, মানে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে টেন্স হিসেবে বোঝানোর জন্য বুঝাচ্ছি বি, আর এটা কন্টিনিউয়েশনের জন্য বুঝাচ্ছি বিং, এবং বিং এর পরে এটা পাস্ট পার্টিসিপেল বসবে। যদিও আপনার স্ট্রাকচারটা একটু এবড়ো খেবড়ো, কিন্তু এটার মিনিংটা হচ্ছে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হার। দ্যাট মিনস হচ্ছে যে ওয়ান, মানে এটা বেসিক্যালি ভেঙে ভেঙে তার ইউজ হয় না, এটা ইউজ হয় হচ্ছে যে বেসিক্যালি আরেকটা ঘটনা ঘটতেছিল বা ঘটে গেছে সাথে, রাইট? এটাকে যখন প্যাসিভ করতে যাবেন আপনি তখন এটা ইউজ হয়। এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হার, এটা বলতে পারেন ওয়াইল আই ওয়াজ কুকিং, ঠিক আছে? আপনি প্যাসিভ একটা টেন্সে, প্যাসিভ সেন্টেন্স নিয়ে আপনি একটা কন্টিনিউয়েশন করলেন পাস্টে, এবং আমিও ওই সময় কি করতেছি এটা বলার জন্য আপনি সিম্পলি এই ফরম্যাটটা ইউজ করতে পারেন, while I was cooking। এটা কমপ্লেক্স হয়ে গেল। আর যদি সিম্পল, মানে সরি, হ্যাঁ, সিম্পল সেন্টেন্স হিসেবে বলতে চান, সিম্পলের মধ্যে প্যাসিভ করতে চান, সেটা হচ্ছে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হার। এই হইতেছে আপনার প্যাসিভের পাস্ট। এই পাস্টটা একটু ডিফিকাল্ট টু ডাইজেস্ট, বিকজ পাস্টে অনেক কিছুই ঘটে, এবং যেটা হইতেছে যে লাইক ডিসক্রাইব করার জন্য আমাদেরকে অনেকবার টেন্সের ধরন চেঞ্জ করতে হয় পাস্টের ক্ষেত্রে। হ্যাঁ, আরো একটা পাস্ট আছে যেটা হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে যায় শিখবো, সেটা হচ্ছে পাস্ট পারফেক্টটা, রাইট? পাস্ট পারফেক্টটা সিমিলার আছে, যেহেতু রিলেটেড একটু করে বলে দিই। পাস্ট পারফেক্ট হচ্ছে সিমিলার টু দিস, যে অতীতে দুইটা ঘটনা ঘটছে, কিন্তু একটা ঘটনা আগে ঘটছে, একটা ঘটনা পরে ঘটছে। পাস্ট পারফেক্ট যেটার কথা বলতেছি আমি, কারণ পাস্ট পারফেক্ট নিয়ে আমরা হচ্ছে যে আজকে ওভাবে দেখবো না, ওটা কিছুক্ষণ পরে দেখবো, আচ্ছা কিছুক্ষণ পরে দেখবো এই বইয়ের। তো পাস্ট পারফেক্টটা আমরা কিছুক্ষণ পরে দেখলে আমরা কিছুটা ক্ল্যারিফাই হবো। আচ্ছা, এখানে আসি আমরা ফিউচার টেন্স নিয়ে। এবার ফিউচার টেন্সে আমরা একটা ব্রেক নিয়ে আমরা হচ্ছে যে ইয়া করি। আমি হচ্ছে যে 1 মিনিটের জন্য আসি, আমরা যেহেতু টানা প্রায় 1 আওয়ারের মতো হয়ে গেল, আমি 2 মিনিটের ব্রেক নিতেছি। 2 মিনিটের ব্রেক নিয়ে আসি, আপনারা হচ্ছে যে আপনারাও ব্রেক নেন, আমরা ফিউচার টেন্সের দিকে মুভ করব। মিনওয়াইল পাস্ট টেন্স নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, মানে থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড উইল কাম ব্যাক। 2 মিনিটসের ব্রেক, হ্যাঁ, 2 মিনিটস এক্স্যাক্টলি 11:15 আমরা আবার ব্যাক করতেছি, ঠিক আছে? আপনার লাইক চেক ইউর ব্রেক, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি এখন ব্রেক নিলাম, একটু ব্রেক নেওয়াটা দরকার মাঝে মধ্যে, কারণ কন্টিনিউয়াস এত টেন্সের কিছুটা ঘোলাইতেছে, কিন্তু ঘোলাইলেও এইটা হইতেছে আপনাদের কি মানে ক্লিয়ার হইতেছে আশা করি, সাথে সাথে যখন এক্সাম্পল গুলো দেখতেছি ক্লিয়ার হইতেছে। এখন আমরা পাস্ট দেখলাম, প্রেজেন্ট দেখলাম, পাস্ট দেখলাম, রাইট? আমি সব টেন্স একসাথে কভার করতেছি না, কারণ সব টেন্সের আমাদের আসলে খুব একটা 90% সময় আমাদের এগুলো সব টেন্সের প্রয়োজন হবে না। যে টেন্সগুলোর প্রয়োজন হবে সেগুলোই আমরা শুধুমাত্র, যে স্ট্রাকচার প্রয়োজন হবে সেগুলোই আমরা শুধুমাত্র কভার করতেছি এই মুহূর্তে। কারণ সব টেন্স করতে গেলে আপনার আরো আরেকটা ক্লাস দরকার হবে, এবং ওগুলোর কোনো প্রয়োজনও নাই। আমার তো এই মুহূর্তে গ্রামার টেস্ট না, আইএলটিএস তো হচ্ছে যে আপনার কমিউনিকেশন টেস্ট। এই কমিউনিকেশন করার জন্য আমার যে ফরম্যাটগুলো জানা দরকার সেগুলোই আমরা শুধুমাত্র জানতেছি আপাতত। আমরা এবার ফিউচার টেন্সে আসি, যেটা হচ্ছে যে আমরা ফিউচার টেন্সটা কি? ফিউচার টেন্সটা হচ্ছে ভবিষ্যতে কিছু একটা ঘটবে, হ্যাঁ, সেটা বোঝানোর জন্য আমরা ফিউচার টেন্সটা ইউজ করে থাকি। সিম্পলি অ্যাজ দ্যাট, হ্যাঁ, হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, এটা বোঝানোর জন্য আমরা ফিউচার টেন্স ইউজ করে থাকি। এবং ফিউচারের মধ্যে যখন কন্টিনিউয়াস ইউজ করবো, সেটা কখন ইউজ, এই কন্টিনিউয়াস পর্যন্ত থাকলেই হবে, সিম্পল অ্যান্ড কন্টিনিউয়াস পর্যন্ত থাকলেই হবে। আর পারফেক্টটা আমরা নেক্সট স্লাইডে তিনোটার একসাথে দেখাবো, বা একটারই দেখাবো, যেটা হচ্ছে যে আমাদের কাজে লাগবে। যেটা কাজে লাগবে না সেটা দেখায় শুধু আমরা এই মুহূর্তে সময় ব্যয় করবো না।
এই মুহূর্তে ফিউচার সিম্পল টেন্স বলতে আমরা হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার এটা বোঝানোর জন্য, এনিথিং উইল হ্যাপেন ইন দ্য ফিউচার এটা বোঝানোর জন্য আমরা বুঝাচ্ছি যে ফিউচার টেন্সটা কি। সো শি উইল রাইট এ লেটার, হ্যাঁ শি উইল রাইট এ লেটার। সো শি উইল রাইট এ লেটারটা কি, ফিউচারে সে একটা লেটার লিখবে, ঠিক আছে। সো সাবজেক্ট উইল, ভার্বের কি বেস ফ্রম, ভার্ব 1, হ্যাঁ শি উইল রাইট এ লেটার। আচ্ছা এই ক্ষেত্রে যদি আমরা তারা ক্রিকেট খেলবে এটা যদি বুঝাইতে চাই তাহলে কি হবে, দে Excuse আর me, দিয়ে প্লেইং, PowerPoint ফাইলটা শো করতে তো পারে। ও সরি শেয়ার করে নিয়ে হলো, আম সরি, ওকে ফাইন। তাইলে আমরা যেটা বলতেছিলাম যে শি উইল রাইট এ লেটার, সে ফিউচারে একটা লেটার লিখবে, কেউ একজন লেটার লিখবে, হোয়াট এভার করবে, এই অ্যাকশনটা ভবিষ্যতে হবে, এটা বোঝানোর জন্য আমরা এই ফরম্যাটটা ইউজ করি, সাবজেক্ট উইল, ভার্বের বেস ফ্রম অবজেক্ট, হ্যাঁ। তো শি উইল রাইট এ লেটার, হ্যাঁ। এই ক্ষেত্রে আপনার এই পার্সন এটা কি দে না শি নাকি দেম, সরি নাকি হি, থার্ড পার্সন আই, কোনো এটার কোনো পার্থক্য হয় না উইলের ক্ষেত্রে, হ্যাঁ মানে ফিউচারের ক্ষেত্রে। সো শি উইল রাইট এ লেটার, সে এখন লিখবে না ফিউচারে লিখবে, সে ফিউচারে লিখবে। এখন আমি ফিউচারে বা দা ফিউচারে ক্রিকেট খেলবে, হ্যাঁ এটা এই ফিউচারটাকে আমি ফিউচার ইভেন্টটাকে ফোকাস করতেছি। সো দে আর প্লেইং ক্রিকেট, কোয়েশ্চেন দে আর প্লেইং ক্রিকেট। অ্যান্ড এখানে তো অবশ্যই আপনি বুঝতে পারতেছেন একটা মিস্টেক হইতেছে, তো এটাকে আমরা কিভাবে মিস্টেকটাকে ফাইনাল করব, ফিক্স করব। আমি ফিউচারে ক্রিকেট খেলবো এটা বুঝাইতে চাচ্ছি, এটাই কি বলবো, They will playing cricket. They will play cricket. দে উইল প্লেইং হবে না, যেহেতু এটা উইল আছে, এটা কি উইলটা কি, উইল কি ধরনের অক্সিলারি, এটা মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি, ফ্যান্টাস্টিক। সো মডেল অক্সিলারির পরে অলওয়েজ ভার্বের V1 ফর্ম বসে, V1 ফর্ম বসে which is play, they will play cricket। আচ্ছা এবার এটাকে অ্যাক্টিভ কোয়েশ্চেন করি। সো আমরা এই 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 ফিউচারে যে একটা ইভেন্ট হবে এটা নিয়ে আমি একটু শঙ্কিত, আমার ভয় লাগতেছে যে হবে কি হবে না, হ্যাঁ আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করতেছি, বন্ধু ক্রিকেট খেলবে, এটাকে আমি ইংলিশে এখন কোয়েশ্চেন ফর্ম করে ফেলি। কোয়েশ্চেন ফর্ম করার জন্য আমার এই অক্সিলারিটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট। এখন আপনি এটাকে এক্সাম্পলটাকে আপনি কোয়েশ্চেন করেন যে কেউ একজন, Will they উইল দে play cricket? প্লে ক্রিকেট, এটা একটা কোয়েশ্চেন ফর্মে নিয়ে আসলাম আমরা, ঠিক আছে। এখানে উইলের পরে যেহেতু সবসময় ভার্বের বেস ফর্ম বসে, ভার্ব এখানে চলে আসতেছে সাবজেক্টের পরে, এসভিও থাকবে, জাস্ট উইলটাকে আমরা অক্সিলারিটাকে আমরা আগে নিয়ে আসতেছি, ফিউচার অক্সিলারিটাকে। প্যাসিভ করতে গেলে কি হবে, অবজেক্টটাকে আগে নিয়ে আসতেছি, উইল হবে, কিন্তু এই অবজেক্টটার পরে যে উইলটা হবে এটার পরে আমরা এই বিটা ইউজ করতেছি কি করার জন্য, এটাকে আমরা প্যাসিভ এটা বোঝানোর জন্য, এবং বি এর পরে ভার্বের থার্ড ফর্ম বসবে। সো ভার্বের থার্ড ফর্ম বসলে আমরা এখানে আমরা এক্সাম্পলটাকে কিভাবে ডেভেলপ করব, এটাকে বলেন একটু Cricket কষ্ট করে, will be played by them. ক্রিকেট Cricket will be played by them. will be played by, দে হবে না, না দ্যাম হবে, গুড, দ্যাম মানে অবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। সো ক্রিকেট উইল বি প্লেড বাই দ্যাম, এটা হইতেছে যে আমরা প্যাসিভ করে ফেললাম এটাকে। সো আমাদের ফিউচারটা খুবই সিম্পল, আমরা দেখলাম অ্যাক্টিভ প্যাসিভ এবং হচ্ছে যে কোয়েশ্চেন ফর্মটা দেখলাম। এবার ফিউচারে কন্টিনিউয়াস যখন আমরা করব, এটা ইন্টারেস্টিং যে একটা স্পেসিফিক টাইম পিরিয়ডে এই ঘটনাটা ঘটবে, সেই ঘটাবে একটা স্পেসিফিক টাইম পিরিয়ডে, হ্যাঁ। সো এবং সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস ফর্মে বসাবো, তখন আমরা ইউজ করব, ঠিক আছে। আমরা এটাকে আমরা ওই ঘটনার থেকে ওই ঘটনাটা যে ঘটবে দ্যাট মিনস হচ্ছে এটা যে কন্টিনিউয়েশন অফ দ্যাট ঘটনা হবে, দ্যাট মিনস হচ্ছে আমরা ওই ঘটনার লাইক ওই অ্যাকশনটাকে আমরা ফোকাস করবো রাদার দেন দ্য ইভেন্ট। লেটার রাইটিং ইভেন্টটার জায়গায় আমরা লেটার যে সে লিখবে সেটাকে আমরা ফোকাস করব ইন ফিউচার, হ্যাঁ। সো এখানে আমরা যখন এই এই ঘটনাটা যখন আমরা করতে যাব, দ্যাট মিনস যে ফিউচার কন্টিনিউয়াস ফর্মে আমরা যখন এই ঘটনাটাকে একটা স্পেসিফিক টাইমে করতে যাব, তখন আমরা সে অথবা সাবজেক্ট উইল বসাবো, এখানে বি বসাবো এবং ভার্বের আইএনজি ফর্ম বসাবো, যেহেতু কন্টিনিউয়েশনের জন্য আমরা আইএনজি ফর্ম ইউজ করে থাকি, এটা একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য হবে, ঠিক আছে। সে কখন এই ঘটনাটা করবে, সে ইন ফিউচারে ঘটনাটা করবে। তো আমরা এই ইন ফিউচারে বোঝানোর জন্য শি উইল বি, উইলের পরে বি বসবে, কিন্তু এখানে শি উইল বি রিটেন হবে না,
যেহেতু এখানে প্যাসিভ বোঝাচ্ছি না, রাইট? এখানে আমরা কন্টিনিউয়েশন বোঝাচ্ছি, মানে হচ্ছে যে সে কন্টিনিউয়াসলি সে ইন ফিউচারে এই এই লেটারটা লিখবে। সো শি উইল বি রাইটিং এ লেটার, she will be writing a letter. What are you doing? Sorry, what are you doing in like আমরা এই যে এখানের মধ্যে প্রেজেন্ট টেন্সের মধ্যে বলছি না আমরা একটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস করার জন্য একটা অ্যাকশন ফিউচার প্ল্যানটাকে আমরা বুঝাইতেছি আই অ্যাম মিটিং মাই ফ্রেন্ড টুমরো। আপনি বলতে পারেন আই উইল বি মিটিং মাই ফ্রেন্ড টুমরো। ফিউচারে দেখা করব, বাট আমরা এই যে দেখা যে করব এই জিনিসটাকে আমরা বেশি ফোকাস দিচ্ছি রেদার দেন দ্য ইভেন্ট টুমরোর জায়গায়। ঠিক আছে, আমরা ওই মিটিংটা করার অ্যাকশনটাকে আমরা বেশি প্রাধান্য দিতেছি। তো সেক্ষেত্রে শি উইল বি এ রাইটিং লেটার, এই রাইটিংটাকে আমরা বেশি প্রাধান্য দিতেছি। কোন সময় লিখবে? উইল, ফিউচারে লিখবে। ঠিক আছে, শি উইল বি রাইটিং এ লেটার, এখানে আমরা বেশি প্রাধান্যটা মানে ফোকাসটা আমরা বেশি করতেছি। সেই কথাটা আমরা এভাবে আমরা বলতে পারি যে ইন এ স্পেসিফিক টাইমটা কখন ধরেন আমরা বলে দিতে পারি শি উইল বি রাইটিং লেটার ডিউরিং সামার। আমরা এটা সুন্দর করে she will be writing a thesis during summer। একটা স্পেসিফিক টাইমে সে ওই থিসিস রাইটিংটা করবে, এই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়েশনটা ইউজ করতে পারি she will be writing a thesis during summer। অ্যাক্টিভ কোয়েশ্চেন করতে গেলে এই অ্যাক্টিভের জায়গায় অ্যাক্টিভ কোয়েশ্চেন করতে গেলে আমাদের জাস্ট কোয়েশ্চেনের যে ফর্মটা আছে উইলটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসবো, আর বাকি সব একই রকম থাকবে। জাস্ট কোয়েশ্চেন যে একটা ডাউট আছে আপনার, সে আসলে কি ওই স্পেসিফিক টাইমে কি আসলে সে থিসিসটা লিখবে? অনুশোচনা কি বলে, শঙ্কা থাকে মনের মধ্যে যে আসলে কি সে লিখবে, তখন আপনি এই কোয়েশ্চেনটা করতে পারেন। তো কোয়েশ্চেন করার জন্য জাস্ট সিম্পল আপনি যে উইল বা ধরেন এই ফিউচার মডেল অক্সিলারি যেটা আছে, উইল শি বি রাইটিং আ থিসিস ডিউরিং সামার, একটা স্পেসিফিক টাইম পিরিয়ডে ইন দ্য ফিউচার। ঠিক আছে, এটা যে ফিউচার কন্টিনিউয়াস, আমাদের সব কন্টিনিউয়াস আর সিম্পলের ঘটনা প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচারের। এবার আসে পারফেক্টের মধ্যে প্রেজেন্ট পারফেক্টটাকে আমরা মোস্ট অফ দ্য টাইম ফোকাস করি। প্রেজেন্ট পারফেক্টটাকে এমন একটা ঘটনা যেটা এখন মাত্র ঘটছে, বাট কখন ঘটছে আপনি কোনো স্পেসিফিক টাইম বলতেছেন না, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, অথবা কোনো একটা ঘটনা ঘটে গেছে কিন্তু ওটার রেজাল্ট এখনো আছে মানে কি একটা ঘটনা ঘটছে কিন্তু এই ঘটনা থেকে কোনো চেঞ্জেস আসে না, ওই ঘটনাটা এখনো বিদ্যমান। এটা বাংলায় বলতেছি, এটা যখন আমরা এক্সাম্পল দেখবো তখন আরেকটু ক্লিয়ার হবো। এবং কোনো একটা আনফিনিশ টাইম পিরিয়ড, দ্যাট মিনস হচ্ছে কোনো একটা ঘটনা আপনার আগেও ঘটতেছিল, এটা এখনো শেষ হয় নাই, ওই যে সেম রেজাল্টটা এখনো বিদ্যমান। হ্যাঁ, এই কথাটা বোঝানোর জন্য আমরা পারফেক্ট টেন্সটা ইউজ করে থাকি। ঠিক আছে, এই প্রেজেন্ট পারফেক্টটাই সবচাইতে মেইন ফোকাস আমাদের পাস্ট পারফেক্ট টেন্সটার পাশাপাশি। পাস্ট পারফেক্ট টেন্সটা আমি একবার বলছি যে আমরা দেখাবো, এখানেই আমরা পারফেক্ট যে স্লাইডটা আছে এটার মধ্যে আমরা পাস্ট পারফেক্টটাও আগে প্রেজেন্ট পারফেক্টটা নিয়ে আসি। সো একটা প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে একটা স্পেসিফিক উইদাউট কোনো স্পেসিফিক টাইমে একটা ঘটনা ঘটছে, চাচ্ছেন না বা মানে এটা ইম্পর্টেন্ট না যে কখন ঘটছে, এটা ইম্পর্টেন্ট না, কিন্তু ঘটনাটা ঘটছে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, সো এখানে দেখেন আমি জাপানে গেছি, বাংলাতে ওই ইয়াসের মধ্যে না গিয়ে আপনি জাস্ট ইংলিশেই ফোকাস করে দেখেন জিনিসটা। বাংলাতে যা সাধারণত কোনো একটা আমরা ছোটবেলায় যখন পড়ছিলাম কোরিয়া ছো কোরিয়া ছি, হ্যাঁ, অথবা কোরিয়া ছেন হইলে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতেছি, কিন্তু এটা কেন করতেছি, রিজনিংটা কি, এখানে হচ্ছে রিজনিংটা আমরা দেখবো রেদার দেন লাইক মানে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবো। সো রিজনটা হচ্ছে আপনি ঘটাইছেন বাট এটা ইম্পর্টেন্ট না, রাইট? সো যেমন আমি একটা জাপান ভিজিট করছি, আসলে আমি ভিজিট করিনি, প্ল্যান আছে ভিজিট করার, কিন্তু জাপানের জায়গায় আমি রিসেন্টলি মালয়েশিয়া ভিজিট করছি। হ্যাঁ, মালয়েশিয়া ভিজিট করছি, আই হ্যাভ ভিজিটেড মালয়েশিয়া। কেউ একজন জিজ্ঞেস করলো হ্যাভ ইউ ভিজিটেড মালয়েশিয়া, কোয়েশ্চেন ফর্ম, হ্যাভ ইউ ভিজিটেড মালয়েশিয়া, আই হ্যাভ ভিজিটেড মালয়েশিয়া। হ্যাঁ, কিন্তু কখন ভিজিট করছি যাই না, আমি এটা বলতে চাচ্ছি না, দ্যাটস নট ইম্পর্টেন্ট। দ্য ইম্পর্টেন্ট থিং ইজ মালয়েশিয়াটা ভিজিট করা হয়েছে কি না। ঠিক আছে, সো এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করতেছি, আই হ্যাভ ভিজিটেড মালয়েশিয়া। যদি আমি বলতাম যে আমি মালয়েশিয়া 2010 ভিজিট করছি, হ্যাঁ, একটা স্পেসিফিক টাইম পিরিয়ড আমি বলে দিব যে কোন সময় আমরা মালয়েশিয়া ভিজিট করছি,
এই ক্ষেত্রে আমরা বলে দিব আই, এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই জায়গায় চলে যাব একটা স্পেসিফিক টাইম পিরিয়ডে। এই যে মনে আছে পাস, সিম্পল পাস্টে একটা স্পেসিফিক টাইম পিরিয়ডে আমরা ঘটনাটা ইতিমধ্যে ঘটে গেছি, ইট হ্যাপেন্ড, আর টাইমটাও আপনি মেনশন করে দিচ্ছেন কখন ঘটছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট ইউজ করব। ঘটনাটা আপনি ঘটাই ফেলছেন, আপনি লেটার লিখে ফেলছেন, আপনি ভিজিট করে ফেলছেন, কোন টাইমে করে ফেলছেন এটাও আপনি বলে দিচ্ছেন। সো যখন স্পেসিফিক টাইম আপনি মেনশন করে দিবেন, তো এই সময় আপনি ঘটনাটা ঘটাইছেন, আই ভিজিটেড মালয়েশিয়া ইন 2010 yesterday, যে কোনো টাইম পিরিয়ড আপনি বলে দিতে পারেন, সমস্যা নেই। টাইম পিরিয়ডের সময়টা আপনি 2010 yesterday 2024 মে অফ 1999, হ্যাঁ, যেটাই হোক না কেন। আমি এটাকে আবার অথবা দিয়ে দিই, অথবা মানে হচ্ছে যে স্ল্যাশ, তাহলে বুঝবেন যে আমরা এখানে যে কোনো টাইম পিরিয়ড যখন উল্লেখ করে দিব পাস্টের ঘটনার সাথে, তখন আমরা সিম্পল পাস্ট দিয়ে একটা কথা বলে ফেলতে পারি, আই ভিজিটেড মালয়েশিয়া ইন 2022। হ্যাঁ, তাহলে আপনি এখানে বলতে পারেন। কিন্তু আপনি যদি জাস্ট মালয়েশিয়া ভিজিট করছেন এই জিনিসটাকে ফোকাস করেন, কোন সময় ভিজিট করছেন এটা বলার দরকার নেই বা বলার দরকার পড়তেছে না, তাইলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই হ্যাভ ভিজিটেড মালয়েশিয়া। ঠিক আছে, সেম জিনিস এখন ভিজিটের বাইরে যদি আমরা কথা নিয়ে আসি, হ্যাঁ, হ্যাভ ইউ প্লেড ক্রিকেট, মানে আপনি কোনো সময় কি ক্রিকেট খেলছেন কিনা। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি এখানে, আই, এনিওয়ান, I have played cricket. আই হ্যাভ প্লেড ক্রিকেট। দ্যাট মিনস হচ্ছে আমি ক্রিকেট খেলছি, দ্যাটস দ্য মেইন ফোকাস আমার। হ্যাঁ, অতীতে খেলছি, দ্যাটস দ্য মেইন ফোকাস। কোন সময় খেলছি, দ্যাটস নট দ্য মেইন ফোকাস। দ্যাট মিনস আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট। ঠিক আছে, ইউজ টু অন্য হিসাব, বাট আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট। কিন্তু আপনার আই হ্যাভ প্লেড ক্রিকেট, দ্যাট মিনস আমার প্রিভিয়াস ইন দ্য পাস্ট আমি এই খেলাটা খেলে আসছি, বাট এই মুহূর্তে আমি হয়তো খেলতেছি না, বাট মানে ইটস আনসার্টেন আমি খেলতেছি কি খেলতেছি না, বাট আমি খেলছি, দ্যাটস দ্য মেইন ফোকাস। কোন সময় খেলছি, দ্যাটস নট দ্য মেইন ফোকাস। যদি বলতাম 1999-এ আমি খেলছি, তাহলে আই প্লেড ক্রিকেট ইন 1999, একটা স্পেসিফিক টাইম পিরিয়ডে বলতেছি আমি। ঠিক আছে, তাহলে এই প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে যে একটা স্পেসিফিক টাইম ছাড়া পাস্টে একটা ঘটনা ঘটছেন, এই ঘটনা। আচ্ছা, এবার আসি পাস্ট অ্যাকশন উইথ প্রেজেন্ট রেজাল্ট। এই যে কিছুক্ষণ আগে বললাম যে একটা ঘটনা ঘটে গেছে বাট এটার রেজাল্ট এখনো বিদ্যমান। দ্যাট মিনস হচ্ছে এটাকে আমরা স্ট্রাকচারের দিকে না, যে স্ট্রাকচার তো বুঝছেন যে সাবজেক্ট, মানে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ হবে, প্লাস ভার্বের ফ্রি ফর্ম বসবে, প্লাস অবজেক্ট। এটা এতক্ষণে আপনারা বুঝে যাওয়ারই কথা যে সাবজেক্টের স্ট্রাকচারটা আমরা কিভাবে করতেছি। ভেরি বেসিক স্ট্রাকচার, হ্যাভ বা হ্যাজ বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বি ফ্রি, রাইট? তো এখানে আই হ্যাভ লস্ট মাই কিজ। ঠিক আছে, কখন হারাইছেন দ্যাটস নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাট হারাই ফেলছেন ঘটনাটা, দ্যাট মিনস পাস্টে যে কোনো সময় হইতে পারে। ইট কুড বি 100 বছর আগে হইতে পারে, ইট কুড বি জাস্ট 1 ঘন্টা আগে হইতে পারে। টাইম ইজ নট দ্য ইম্পর্টেন্ট ম্যাটার। এখানে ম্যাটার হচ্ছে আপনি একটা ঘটনা হয়ে গেছে যেটা আপনি এখনো, মানে যেটা থেকে আপনি এখনো রিকভার করতে পারেন নাই, বা এটা কোনো চেঞ্জেস এখনো আসে নাই। ঘটনাটা একটু বুঝেন, পাস্ট অ্যাকশন হইছে যেটা এখনো কোনো চেঞ্জেস হয় নাই, মানে এখানে আমি তখন বলবো, তখন আমি প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করার একেবারে পারফেক্ট টাইম। দিস হ্যাপেন ইন দ্য পাস্ট বাট দ্য রেজাল্ট এফেক্টস মি নাও। দ্যাট মিনস হচ্ছে এখনো এই ঘটনাটা থেকে আমি রিকভার করতে পারি নাই, আমি চাবি হারাই ফেলছি। ঠিক আছে, আই হ্যাভ লস দ্য কি, দ্যাট মিনস আমি এখনো ওই চাবিটা পাই নাই। ঠিক আছে, I have lost the keys. I have lost the keys, right? এটা একটা আনসার্টেন পিরিয়ডটা আপনি জানেন না, আপনি চাবি হারাই ফেলছেন। একটা ঘটনা ঘটে গেছে কিন্তু ওটা এখনো আপনি পান নাই, এই জন্য হচ্ছে যে আপনি আই হ্যাভ লস দ্য কিস বা আই হ্যাভ ডান সামথিং বলতে পারেন আপনি এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যদি আমরা সেপারেট এক্সাম্পল দিই, সেপারেট এক্সাম্পলটা দিতে গেলে আমরা ধরেন আই হ্যাভ এমন একটা ঘটনা ঘটাইছেন আগে যেটা এখনো বিদ্যমান। হ্যাঁ, আই হ্যাভ নেগেটিভ করি এটাকে। হ্যাঁ, আই হ্যাভ নট ইটেন ইয়েট, আই হ্যাভ নট ইটেন ইয়েটটার জন্য দ্যাট মিনস হচ্ছে যে আই হ্যাভেন্ট ইটেন দ্যাট মিনস যে অতীত থেকে এখন পর্যন্ত আমি কোনো খাওয়া দাওয়া করি নাই। একটা অ্যাকশন হয়েছে অতীতে, কোনটা, যে খাওয়া দাওয়া করি নাই যে একটা অ্যাকশন, এখানে নেগেটিভলি বলছি আমি এখানে। হ্যাঁ, কিন্তু এর মানে হচ্ছে যে আপনি এখনো খান নাই, আপনি এখনো না খেয়ে আসেন।
আপনি অতীতে যে না খেয়েছিলেন সেটার অ্যাকশন এখনো বিদ্যমান। আই হ্যাভেন্ট ইটেন ইয়াট। ইয়ারটা বোঝানোর জন্য জাস্ট এখনো বোঝানোর জন্য আর কি, হ্যাঁ? অথবা আপনি আই হ্যাভেন্ট ইটেন বলতে পারেন। আই হ্যাভেন্ট ইটেন। হ্যাভ ইউ ইটেন? আপনি কোয়েশ্চেন আসতে পারে না, হ্যাভ ইউ ইটেন এনিথিং? আই হ্যাভেন্ট ইটেন এনিথিং মানে হচ্ছে যে আমি অতীতে না খেয়ে আসি এটা বোঝানোর জন্য, এবং এখনো খাই নাই। দ্যাটস পাস্ট অ্যাকশন উইথ প্রেজেন্ট রেজাল্ট। পাস্টে কি হয়েছে? আপনি খান নাই। দ্যাটস ওয়াই আমি নেগেটিভলি ইউজ করতেছি এটা। আই হ্যাভ নট ইটেন। আবার আপনি ওই আই হ্যাভ ইটেন নট বসাই দিয়েন না, কারণ নট নেগেটিভটা আপনার অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে বসে। আই হ্যাভ নট ইটেন এনিথিং। এবং এটার মানে হিডেন মিনিং হচ্ছে স্টিল নট, স্টিল নট, স্টিল নট ইটিংকে কি বলে? স্টিল, স্টিল, স্টিল নট, স্টিল নটই লিখি যে এখনো পর্যন্ত আমরা খাই নাই। স্টিল এটা চলতেছে। Still now না? স্টিল নাও, হ্যাঁ স্টিল নাও, স্টিল নাও আমরা এটাকে স্টিল নাও আমরা একসাথে বলতে পারি না আসলে। স্টিল, স্টিল বললেই হয়। স্টিল আমরা খাই নাই, হ্যাঁ? মানে হচ্ছে যে আপনার অতীত থেকে না খেয়ে আসতেছি, এখনো খাচ্ছি না। দ্যাট মিনস হচ্ছে যে অতীতে আমি চাবি হারাই বলছি, এখনো পাই নাই। এই অ্যাকশনটাকে বোঝানোর জন্য আমরা হ্যাভটা ইউজ করি। খুবই বেশি দরকারি এই হ্যাভটা, মানে প্রেজেন্ট। আর সেটা যদি সেটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হইতো, সেক্ষেত্রে এখানে হয়ে যেত হ্যাজ। বিকজ ভার্ব অ্যান্ড সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের মধ্যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে হ্যাভের জায়গায় হ্যাজ হবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে। শি হ্যাজ নট ইটেন এনিথিং। ঠিক আছে, শি হ্যাজ নট ইটেন এনিথিং মানে হচ্ছে সে এখনো না খেয়ে আছে, অতীতেও খায়নি। আচ্ছা, এখন আনফিনিশ টাইম পিরিয়ড, দ্যাট মিনস হচ্ছে যে এখানে আপনি একটা কাজ এতদিন ধরে করে আসতেছেন একটা জায়গায়, বা একটা কাজ করতেছিলেন, সেটা এখনো করতেছেন। ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমরা এই প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারি। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে যে শি হ্যাজ ওয়ার্কড হিয়ার সিন্স 2020, মানে 2020 সাল থেকে এখন পর্যন্ত সে কাজ করে যাচ্ছে। একটা টাইম পিরিয়ড দিয়ে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে যে 2020 সালেও সে কাজ করতো, 2024-এও সে কাজ করতো, সে এখনো কাজ করতেছে। এটা কাজটা আর শেষ হয় নাই। যদি শেষ হয়ে যেত তাহলে এই হ্যাশটার কোনো প্রয়োজন পড়তো না। শি ওয়ার্কড হিয়ার তখন হয়ে যেত ফ্রম 22 অথবা টিল ইয়াস্টারডে, হ্যাঁ? মানে এই কথাটা হয়ে যেত এরকম যে সে কালকে পর্যন্ত কাজ করছে, দ্যাট মিনস তার কাজ শেষ। তখন যে কোনো ঘটনা ঘটে গেছে, এটা পাস্ট টেন্স। আর যখন যে কোনো ঘটনা ঘটছিল আগে, রেজাল্ট বিদ্যমান, কিছুটা এরকমই বলতে পারেন। প্রেজেন্টেও সেই রেজাল্টটা আছে, মানে সে আমাদের 2020 সালে কাজ করতো, এখনো সে কাজ করতেছে, সেটা বোঝানোর জন্য আপনি শি হ্যাজ ওয়ার্কড হিয়ার সিন্স 2020। এইটাই হইতেছে আপনার বেসিক্যালি পারফেক্টের মূল ফোকাস থাকবে টেন্সে। কিন্তু একটা পারফেক্ট আছে যেটা আপনারা ইউজ করলে এটা অ্যাডভান্স পারফেক্ট বলা যায়, পাস্ট পারফেক্ট। হ্যাঁ, পাস্ট পারফেক্টটাকে আমরা একটু মানে ক্রিটিক্যালি যদি দেখি, ইটস ভেরি ক্রিটিক্যাল, মানে ইট উইল ফিল ক্রিটিক্যাল। অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট ক্রিটিক্যাল, ইটস ভেরি সিম্পল। পাস্ট পারফেক্টটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে পাস্ট পারফেক্টটা কিছুটা রিলেটেড টু চলে গেল। আই হ্যাভ ইনসার্ট টেক্সটিং পাস্ট পারফেক্টের জন্য একটা আলাদা, বিকজ আই লাইক পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, পারফেক্ট, এই পাস্ট পারফেক্টটা কিছুটা রিলেটেড টু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। এই যে এই অ্যাকশনটা, যে দুইটা অ্যাকশন হইছে, হ্যাঁ, পাস্টে দুইটা অ্যাকশন হইছে, হইতেছে না, হয়ে গেছে, ঘটনা ডান, হ্যাঁ, হয়ে গেছে। কিন্তু একটা ঘটনা আগে হয়েছে, একটা ঘটনা পরে হয়েছে। এখানে একটা ঘটনা চলতেছিল আর একটা ঘটনা স্টপ হয়ে গেছে, ডান। হ্যাঁ, এই কারণে হচ্ছে যে আপনার এই আই ওয়াজ স্টাডিং ওয়েন দ্য পাওয়ার ওয়েন্ট আউট, এখানে একটা কন্টিনিউয়েশন আছে আর একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দুইটা ঘটনাই ঘটে গেছে, একটা আগে ঘটছে, একটা পরে ঘটছে। সিম্পল, খুবই সিম্পল জিনিসটা, মনে হয় যেন এটা অনেক কঠিন। তো স্ট্রাকচারটা আমি একবার দেখাই। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 ওয়েন, বা যে কোনো একটা কনজাংশন বিফোর সাবজেক্ট প্লাস ভার্বের টু ফর্ম প্লাস অবজেক্ট। এখানে অবজেক্ট থাকতে পারে, আমি আপনাকে স্ট্রাকচারটা দেখার পরে বুঝবেন, আপনি আর নাও থাকতে পারে অবজেক্ট। হ্যাঁ, প্লাস বিফোর দিতে পারেন, আফটার দিতে পারেন, যেটাই দেন। কিন্তু মেইন ফোকাসটা হচ্ছে আমাদের এখানে স্ট্রাকচার না, মেইন ফোকাসটা হচ্ছে আপনি ঘটনা, আপনি
সিম্পল একটা সেন্টেন্সে বোঝার চেষ্টা করেন যে আমরা এই পাস্ট টেন্সটা বুঝতেছি কিনা। পাস্ট টেন্সটা কি, পাস্ট পারফেক্টটা কি? পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতে দুইটা ঘটনা ঘটে গেছে, একটা ঘটনা আগে ঘটছে, একটা ঘটনা পরে ঘটছে। যে ঘটনা আগে ঘটছে ওটার সাথে আপনার হ্যাড প্লাস ভার্ব 3 বসবে, যে ঘটনা পরে ঘটছে ওটা শুধু সিম্পল সিম্পল পাস্ট টেন্সে বসবে। তইলে আপনি বুঝাইতে পারবেন একজনকে যে কোন ঘটনা আগে ঘটছে, কোন ঘটনা পরে ঘটছে। তাইলে আপনি যখন লিখতে যাবেন অথবা পড়বেন অথবা পড়লেও বুঝতে পারবেন যে কোন ঘটনা আগে ঘটছে, কোন ঘটনা পরে ঘটছে। এই জন্য বাংলাতে সবচাইতে বাংলাতে না ইংলিশও, বাংলাতে সবচাইতে সুন্দর বা ধরেন ভালো এক্সাম্পল হচ্ছে কি বলেন তো, একটা বলেন তো কেউ, মনে পড়ে কিনা এক্সাম্পলটা ছোটবেলার? The patient had died before the doctor came. এক্স্যাক্টলি, ডক্টর আসিবার পূর্বে রোগী মারা গেল। রাইট, ডক্টর আসিবার পূর্বে রোগী মারা গেল, এটা আমরা অনেকবার শুনে আসছি। এইটাই পাস্ট পারফেক্ট। হ্যাঁ, সে যে দুইটা ঘটনা ঘটছে, ডাক্তারও আসছে, রোগীও মারা গেছে, কিন্তু দুইটাই পাস্টে ঘটছে। কোনটা আগে ঘটছে কোনটা পরে ঘটছে এটা সিমিলটেনিয়াসলি ঘটে নাই ফর শিওর, রাইট? কেউ আগে আসছে কেউ পরে আসছে ঘটনাটা। সো সেই ক্ষেত্রে আমরা এখানে তাহলে ডক্টর আসিবার পূর্বে রোগী মারা গেল, তাহলে ঘটনা কোনটা আগে? রোগী মারা গেছে। রোগী মারা গেছে, এরপর ডাক্তার তাইলে আসছে। তইলে আমরা এইখানে লিখে ফেলবো, এই ইয়াটা লিখে ফেলবো, এই স্ট্রাকচার অনুযায়ী লিখে ফেলবো, দ্য পেশেন্ট হ্যাড ডায়েট। কেন ডায়েট দিচ্ছি? কারণ ভার্বের 3 ফর্ম, হ্যাড এর পরে। হ্যাঁ, হ্যাড ডায়েট বিফোর, এখানে অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে। হ্যাঁ, অবজেক্ট তো থাকাটা ইম্পর্টেন্ট না একটা সেন্টেন্সের জন্য, সো এখানে আমার দরকার নেই অবজেক্ট। দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর। এখানে সাবজেক্ট বিফোরের পরের যে সেন্টেন্সটা আছে সেটা কি হবে? সেটা হইতেছে যে আপনার এই সাবজেক্ট সিম্পল পাস্ট হবে, বিফোর দ্য ডক্টর কেম। এখানে শুধুমাত্র সাবজেক্ট আর ভার্ব দিয়ে হচ্ছে যে আপনার সেন্টেন্সটা করে ফেলছে। অবজেক্ট দিতে পারেন আপনি, অবজেক্ট আরো আসতে পারে, হরিফিকলি ডায়েট বিফোর দ্য ডক্টর কেম হারিডলি। মানে এগুলো জাস্ট আপনি অ্যাডভার্ব ইউজ করে দিতে পারেন, না ইউজ করলে কোনো সমস্যা নাই। হারিলি নাকি হারিডলি হবে, আই ডোন্ট নো। এটা একটু হারিলি কিছু আছে, ডক্টর কে ইন এ রাশ। হ্যাঁ, তো আপনি এই এগুলো বাদ দিয়ে আমি জাস্ট ফোকাস করি আমাদের মেইন ভার্ব, মেইন যে স্ট্রাকচার আছে এটার দিকে। সো এখানে দুইটা ঘটনা ঘটছে, একটা ঘটনা আপনার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, একটা ঘটনা আগে ঘটছে আর একটা ঘটনা পরে ঘটছে। আর যেহেতু এটা ঘটছে বিফোরটা কি? বিফোরটা কোনটা? বিফোরের আগে যেটা সেটা, বিফোর দ্য ডক্টর কেম। সো ডক্টর পরে আসছে, ঘটনাটা কি হয়েছে? একটা ডক্টর পরে আসছে, রোগী ইতিমধ্যে মারা গেছে। দুইটাই হচ্ছে পাস্ট টেন্স। সো রোগী যেহেতু মারা গেছে আগে, ওটার সাথে আমি হ্যাড বসাই দিব, আর ডক্টরটা সিম্পল পাস্টে হবে। এই জন্যই পাস্ট পারফেক্টটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় আপনি পাস্ট পারফেক্টে সেন্টেন্স মেক করলে আপনার মানে হইতেই পারে আপনার সেন্টেন্স মেক করার সময় রাইটিং এ, তখন আপনার স্কোর লেভেলটা অনেক হাই হয়ে যাবে, কারণ এটা অনেক হাই ক্যালিবার একটা গ্রামার। ঠিক আছে, এইগুলো ইটস অল অ্যাবাউট পারফেক্ট। তাদের প্রেজেন্ট টেন্স হইলো, পাস্ট টেন্স হইলো, ফিউচার টেন্স হইলো, কন্টিনিউয়াস করছি আমরা এটাকে, সিম্পল করছি আমরা এটাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সও আমরা কভার করছি, পাস্ট পারফেক্ট টেন্সও কভার করছি। ফিউচার পারফেক্ট টেন্স আমাদের অ্যাডভান্সে গিয়ে আমরা কভার করব, এখানে আমাদের দরকার নেই। এটা দিয়ে আমরা স্কোর 7+ রাইটিং এ তুলে ফেলতে পারবো যতটুকু। এবার ফাইনাল যে আমাদের আজকে করার কথা ছিল, আমাদের গ্রামারের সবচাইতে ইন্টারেস্টিং একটা গ্রামার, সেটা ছিল কন্ডিশনালস। আমি বলে রাখতেছি কিছু ছোট ছোট গ্রামার আমাদের কভার করতে পারি না টাইম লিমিটেশনের জন্য। তার মধ্যে আর্টিকেল একটা আছে, প্রিপোজিশন একটা আছে, এটা যার যার মতো করে দেখে নিন। আমিও চেষ্টা করব এটাকে হচ্ছে যে একটা ভিডিও আকারে প্রকাশ করে আমি আপনাদের জন্য রেডি করার চেষ্টা করব, বাট আমি এখনই কথা দিতে পারতেছি না, আই এম সরি ফর দ্যাট। কিন্তু আমি রিসেন্ট যে ক্লাসটা আছে এটাকে এডিট করে এমন ভাবে করব যাতে আপনারা বুঝতে পারেন ভালোভাবে, এবং আজকের ক্লাসটা তো যেভাবে করতেছে আই গেস ঠিকই আছে, আপনারা ফলো করতে পারতেছেন, রাইট? কন্ডিশনালসটা কি? এটা হচ্ছে যে আমাদের আজকের লাস্ট টপিক, ঠিক আছে? এটার পরে আসলে আমাদেরকে শেষ করে দিতে হবে। আমরা হয়তো ওই রাইটিং পার্টটাতে নেক্সট ক্লাস থেকে কন্টিনিউ করব, এবং আমরা যে এই টেন্স শিখে আসতেছি এটার মাধ্যমে আমরা কিন্তু কিছুটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও কভার করে ফেলছি, আমাদের অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস কভার করে ফেলছি, একটা জায়গায় নেগেটিভ কোয়েশ্চেনও বা নেগেটিভ ফর্মও রেডি করছি। আই হ্যাভ নট প্লেড ক্রিকেট, কিছু একটা লিখছিলাম কিছুক্ষণ আগে আমরা, রাইট? হি হ্যাজ নট ইটেন এনিথিং, রাইট? নেগেটিভ ফর্ম কিভাবে ইউজ করতে হয় দেখতেছি, পাস
তারপরে আমরা কি দেখলাম, কোয়েশ্চেন ফর্ম কিভাবে রেডি করতে হয় দেখলাম। তারপর আমরা কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারতেছি আস্তে আস্তে করে। দ্যাট মিনস হচ্ছে আমাদের কিছুটা কিন্তু রিভিউ টেন্সের মাধ্যমে আমরা করে ফেলতেছি। এখন আমাদের ফাইনাল হার্ডলস যেটা হইতেছে যে আপনাদের রিটেন ফর্মেও কাজে লাগবে, স্পিকিং ফর্মেও কাজে লাগবে। এটা হচ্ছে কন্ডিশনালস। কন্ডিশনালসটা কি জিনিস? হ্যাঁ, কন্ডিশনালের জন্য আমার অ্যাডভান্সে যখন আমরা যাব, আমরা একটা টোটাল এক ক্লাসের হাফই আমি ডেডিকেট করব। কিন্তু বেসিক্যালি যদি আমরা কন্ডিশনাল বুঝতে চাই, সেই কন্ডিশনালটা এতক্ষণ ধরে আমরা ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এগুলো দেখে আসছি, রাইট? সো ভার্ব 1টা কি? ভার্ব 1টা ভার্বের বেস ফর্ম, হ্যাঁ, বা প্রেজেন্ট ফর্ম যেটাই বলি না কেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার মানে বেস অথবা প্রেজেন্ট ফর্মই আমার ধরতে হবে এনিওয়ে। ভার্ব 2টা হচ্ছে পাস্ট আর ভার্ব 3টা হচ্ছে পাস্ট পার্টিসিপাল, রাইট? এখন আমরা এই কন্ডিশনালটা কি? কন্ডিশনালটা হইতেছে যে আমরা যখন আমাদের একটা ঘটনা ঘটবে, হ্যাঁ, এই ঘটনা ঘটার পিছনে একটা কন্ডিশন থাকবে। ধরেন আমি আমার ছেলে বা আমার মেয়েকে আমি ইয়াতে নিয়ে গেলাম, মার্কেটে নিয়ে গেলাম, শপিং এ নিয়ে গেলাম। হ্যাঁ, শপিং এ নিয়ে যাওয়ার পরে মেয়ে বলল যে সে একটা লাইক দেখে আমাকে বললো যে আব্বু আমাকে টেডি বিয়ারটা কিনে দাও। আমি বললাম যে তুমি কি, আচ্ছা ঠিক আছে, আমার টেডি ধরছে আর কি, আমার ওয়াইফ আমার সবাই মিলে ধরছে, না ওকে টেডি বিয়ার কিনে দিতে হবে, কিন্তু আমি দিতে চাচ্ছি না। আমি একটা কন্ডিশন দিতে চাচ্ছি এখানে, হ্যাঁ, একটা কন্ডিশন দিতে চাচ্ছি। ঠিক আছে, আমি কন্ডিশন এক শর্তে তোমাকে আমি কিনে দিব, সেটা হচ্ছে তুমি যদি পরীক্ষায় ভালো করো তাহলে আমি তোমাকে টেডি বিয়ার কিনে দেব। এটা হচ্ছে আমার একটা কন্ডিশন, রাইট? এই কন্ডিশন জিনিসটাই হচ্ছে এরকম যে একটা কন্ডিশন আরোপ করবেন আপনি, সেন্টেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন যে একটা কন্ডিশন, মানে কন্ডিশন দিচ্ছেন আপনি একটা যে কাউকে, একটা সেন্টেন্সও কন্ডিশন হতে পারে, হোয়াটএভার। সো আমরা এই কন্ডিশনকে 4 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে জিরো কন্ডিশন, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আচ্ছা, জিরো কন্ডিশনটা কি? জিরো কন্ডিশন একটা ঘটনা জেনারেল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ যদি হয়, সায়েন্টিফিক ফ্যাক্ট যদি হয়, সেটা জিরো কন্ডিশনাল। এটা একটা স্ট্রাকচার আমরা রেডি করছি। আপনি স্ট্রাকচার এগুলো দেখার আগে আমি জাস্ট স্ট্রাকচারটাকে আমি সিম্পলিফাই করে একবার লিখি, তাইলে আপনার জিনিসটা বুঝতে ইজি হবে। ঠিক আছে, তিন ভাগে করি, এটাকে আমরা বুঝতে ইজি হবে আমাদের কন্ডিশনটা। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সটা বেসিক্যালি কি ধরনের সেন্টেন্স এটা পরে দেখতেছি। এখানে একটা ইফ থাকবে, হ্যাঁ, if V1 then V4, ঠিক আছে, অথবা V1, এটা মাথায়। আচ্ছা, V4টা কি? আমি এতক্ষণ ধরে তো V1, V2, V3 বলে গেছি। V4টা কি হইতে পারে বলেন তো? V4টা আমাদের এই স্ট্রাকচারের জন্য V4টা হচ্ছে ফিউচার টেন্স, উইল। হ্যাঁ, উইল হচ্ছে ফিউচার টেন্স, V4। হ্যাঁ, V1, V2 হইলে আমরা এখানে উড বসাবো প্লাস ভার্বের বেস ফর্ম, উডের পরে মোডাল অক্সিলারি, রাইট, ভার্বের বেস ফর্ম। আর V3 হইলে এটাকে জাস্ট সিম্পলিফাই করার জন্য বলতেছি, হ্যাঁ, অ্যাড প্লাস V3 হইলে এখানে হবে উড হ্যাভ প্লাস V3। এই জাস্ট এই স্ট্রাকচারটা মাথার মধ্যে নিয়ে রাখেন। V1 হইলে V1 অথবা V4, হ্যাঁ, V2 হইলে উড, V3 মানে হচ্ছে যে পাস্ট পার্টিসিপাল উইথ হ্যাড, দ্যাট মিনস পাস্ট পারফেক্ট বুঝাচ্ছে, রাইট? সো এই হ্যাড প্লাস V3 হইলে উড হ্যাভ। এইটা হইতেছে আমাদের বেসিক স্ট্রাকচার কন্ডিশনালের। ওই যে কন্ডিশনালে বলছে তুমি যদি পড়াশোনা করো আমি তোমাকে পুতুল কিনে দিব। একটা ফিউচারে আমি একটা ঘটনা ঘটাবো, কিন্তু তার কন্ডিশন হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে কন্ডিশন আরোপ করা। আর এই কন্ডিশনের ফর্মটা চেঞ্জ হবে বেসড অন ইফের সাথে কি আছে। ইফ মানে হচ্ছে যে ধরেন এই ইফ হচ্ছে ওই কন্ডিশনাল ক্লজ, ইফ কন্ডিশনাল ক্লজ, ঠিক আছে? কন্ডিশনাল ক্লজ কিভাবে? কারণ আপনি এখানে যদি ধরেন আমাদের এক্সাম্পলে আমরা যাই, জিরো কন্ডিশনালের ক্ষেত্রে ইফ ইউ হিট আইস হচ্ছে একটা ক্লজ ফর শিওর, বিকজ এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, রাইট? সো ইফ ইউ হিট আইস, এটা দিয়ে তো আমরা নিজের মানে যে মিনিংটা আছে, ইটস নট মেকিং এনি সেন্স। এটার পরে আপনার একটা কোয়েশ্চেন রয়ে যায়, সো এটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো ডিপেন্ডেন্ট ক্লজ ইফের সাথে যদি ভার্ব 1 বসে, দ্যাট ইজ যে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম বসে, বেস ফর্ম অথবা এক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম বসে, V1 অথবা V4 বসবে। সোজা কথা, V1 অথবা প্রেজেন্ট ফর্ম বলি আমরা এটাকে, প্রেজেন্ট ফর্ম বসবে অথবা V4 বসবে। প্রেজেন্ট কখন বসবে, V4 কখন বসবে, এগুলো ডিপেন্ড করবে আপনার ওই ঘটনার উপরে, ঠিক আছে?
এখন আমরা জেনারেল ট্রুথের ক্ষেত্রে বলি, যদি জেনারেল ট্রুথ হয় তাহলে এখানে দেখেন ইফ ইউ হিট রাইস একটা ডিপেন্ডেন্ট ক্লজ আমার, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কি হবে V1 ইট মেলস। ঠিক আছে, মানে তুমি যদি আইসকে গরম করো এটা গলবে, দিস ইজ কন্ডিশন। কন্ডিশন কি, আইসকে গরম করতে হবে, আর কনসিকুয়েন্স কি, এটা গলে যাবে। এটা চিরন্তন সত্য। তো আপনি এক্ষেত্রে বলতে পারেন ইফ ইউ হিট আইস ইট মেলস। হোয়াট মেলস? আইস মেলস, রাইট? মেলস মানে কি? মেলস মানে গলে যাওয়া। So, এইটা হচ্ছে যে জিরো কন্ডিশনাল, কোনো কন্ডিশন নাই, এটা ঘটবেই, এটার সাথে এটা সম্পর্ক হচ্ছে, এটা হইলে এটা হবেই। ঠিক আছে, জেনারেল ট্রুথ। তাহলে আমরা একটা সেন্টেন্সের পেয়ে গেলাম, কন্ডিশনটা পেয়ে গেলাম। হ্যাঁ, আর যদি আমরা বলি ফার্স্ট কন্ডিশনাল রিয়েল ফিউচার পসিবিলিটি, রিয়েল ফিউচার পসিবিলিটি বলতে বোঝাচ্ছে, সরি এই স্ট্রাকচারটা এখান থেকে সরাই ফেলি, যেটা আপনার বুঝতে ইজি হবে, কারণ স্ট্রাকচার উপরে দিয়ে দিছি তো তাহলে বুঝতে ইজি হবে। আচ্ছা, রিয়েল ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে রিয়েল ফিউচার পসিবিলিটি, মানে হচ্ছে যে একটা, ওই যে বললাম পুতুল কেনার, তুমি যদি পড়াশোনা করো আমি তোমাকে পুতুল কিনে দেবো, এটা কি রিয়েল? এটা আনরিয়েল কিছু না। আনরিয়েল মানে হচ্ছে যে ঘটনাটা না ঘটার সম্ভাবনা, মানে না ঘটবে না কোনোদিন, এটা হচ্ছে যে আনরিয়েল। আর রিয়েল হচ্ছে এটা ঘটবে। তুমি যদি পড়াশোনা করো আমি তোমাকে পুতুল কিনে দিব, এটা ঘটবে। ফিউচার, রিয়েল ফিউচার পসিবিলিটি মানে ভবিষ্যতে এটা ঘটবে বেসড অন তুমি এখন কি করতেছো। সো কন্ডিশনটা হচ্ছে ইফের সাথে বসবে, যে আমি এখানে দিলাম ইফ দ্য গভর্নমেন্ট ওয়ান্টস, দ্যাট মিনস হচ্ছে যদি গভর্নমেন্ট চায় বাংলাদেশ উইল চেঞ্জ ফর গুড, বা বাংলাদেশ উইল চেঞ্জ, অথবা বাংলাদেশ উইল ডেভেলপ। ঠিক আছে, তাহলে কন্ডিশনটা কি? ইফের সাথে আছে ইফ দ্য গভর্নমেন্ট ওয়ান্টস, দ্যাটস দ্য কন্ডিশন। ঠিক আছে, বাংলাদেশ উইল ডেভেলপ, ফিউচার কনসিকুয়েন্স কি? পসিবল, এটা 100% পসিবল, রাইট? এটা রিয়েলিটি, যে গভর্নমেন্ট যদি চায় বাংলাদেশ উইল চেঞ্জ। এই প্রথম যে স্ট্রাকচার আছে এটার মধ্যে দ্বিতীয় পার্টের মধ্যে পড়ে যায় আর কি এটা। ঠিক আছে, V1 যদি প্রেজেন্ট হয় তাহলে হচ্ছে যে ফিউচার, V4টা আমরা কখন ইউজ করতেছি? যখন ফার্স্ট কন্ডিশনালের সময় আসে। এটা ফার্স্ট কন্ডিশনালের যে কন্ডিশনটা আছে সেটা মিট করতে পারে, সেটা হচ্ছে রিয়েল পসিবিলিটি। তুমি পড়াশোনা করলে আমি তোমাকে পুতুল কিনে দিব, কন্ডিশন হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে। গভর্নমেন্ট যদি চায় বাংলাদেশ ডেভেলপ করবে, কন্ডিশন হচ্ছে গভর্নমেন্টকে চাইতে হবে, ইফ গভর্নমেন্ট ওয়ান্টস। সো এটা ফিউচার পসিবিলিটি। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে আনরিয়েল, এটা হওয়ার কথা না, এটা হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল মানে বুঝছেন? হাইপোথেটিক্যাল মানে হচ্ছে আমরা মনে মনে ধরে নিছি এটা হইতে পারতো, রাইট? এটা পাস্ট টেন্স কিছুটা। হ্যাঁ, যেমন আমি যদি বড় লোক হইতাম, বা আমি ধরেন, যেটা আমি না, মানে আনরিয়েল এখন জিনিসটা। ঠিক আছে, বর্তমানে আমি ধনী না। ঠিক আছে, এবং মানে এই বর্তমান সিচুয়েশনে আই এম নট রিচ। ঠিক আছে, সেটা হচ্ছে আনরিয়েল। এই মতো হাইপোথেটিক্যাল, লাইক হাইপোথেটিক্যালে ধরে নিলাম যদি আমি বড়লোক হতাম অথবা ধনী হতাম তাহলে আমি বিশ্ব ভ্রমণ করতাম। কিন্তু বর্তমানে কি আমি ধনী? বর্তমানে আমি ধনী না, কিন্তু আমি লাইক বিশ্ব ভ্রমণ করতে চাচ্ছি আবার। সো ইটস আনরিয়েল। এটাকে আমি আরেকটু করে যদি বলি, আরেকটু ক্লিয়ার করে বলি, এই যে দেখেন এখানে আনরিয়েল অথবা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা বলছি। ধরে নিলাম যে আমি বড়লোক, সেই ক্ষেত্রে আমি ট্রাভেল করতাম, পাস্ট টেন্সে চলে যাবে জিনিসটা। সো সেই ক্ষেত্রে ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। সো আই এম নট রিচ, দ্যাটস দ্য ফ্যাক্ট। সেই ক্ষেত্রে আমরা এই সেকেন্ড যে পার্টটা আছে, এই কন্ডিশনালের যে সেকেন্ড যে কি বলে ফর্মুলাটা আছে, সেটা আমরা ইউজ করব। সেটা কি? ইফের সাথে ভার্ব টু বসে যাবে, মানে ইফ আই ওয়ার রিচ। ওয়ার মানে কেন বলছে? পাস্ট টেন্স, সিম্পল পাস্ট। ওয়ার কিন্তু এখানে মেইন ভার্ব, বিকজ হচ্ছে ওয়ারটা আমি আমার কারেন্ট স্টেট বোঝানোর জন্য বলতেছি। যখন আমি অক্সিলারি ভার্বকে স্টেট বোঝানোর জন্য বলবো, ওই অক্সিলারি ভার্বটাই হচ্ছে মেইন ভার্ব, এবং এটা পাস্টে হয়েছে। ইফ আই ওয়ার রিচ V2, if V2, I would travel the world. Would plus V1. That means I would travel the world. That means এটা ঘটে নাই, এটা ঘটবে কিনা আনশিওর, বিকজ আমি রিচ হব কিনা এটা আনশিওর, আনরিয়েল, হাইপোথেটিক্যাল। এটাকে যদি একটু আনরিয়েল, একেবারে লাইক আনরিয়েলিস্টিক করি, সেটা হচ্ছে বুঝবেন ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই। ঠিক আছে, কিন্তু ইজ ইট পসিবল টু মি টু বিকাম এ বার্ড? It's not real, it's hypothetical. So if I were a bird, I would fly. If I were a blood,
I would fly. ঠিক আছে, এই কথা। সো এই হইতেছে সেকেন্ড কন্ডিশনাল, যেটা হাইপোথেটিক্যাল। থার্ড কন্ডিশনাল হচ্ছে যেটা পাস্টে ঘটে গেছে কিন্তু আমরা এখন আফসোস করতেছি এটা ঘটতে পারতো। যেমন আমি বলি যে মোহাম্মদ আশরাফুল হচ্ছে যে মোহাম্মদ আশরাফুল যদি মানে ক্রিকেট খেলতো, আরো লঙ্গার টাইম ক্রিকেট খেলতো, তাইলে ও হচ্ছে যে অনেক লিজেন্ডারি প্লেয়ার হয়ে যেত মোহাম্মদ আশরাফুল, রাইট? সো এটা হয় নাই, বিকজ মোহাম্মদ আশরাফুল ইজ অলরেডি রিটায়ার্ড প্লেয়ার, এটা সে করতে পারে নাই, কিন্তু আমি এখন আফসোস করতেছি। এই আফসোসটাই হচ্ছে থার্ড কন্ডিশনাল, রিগ্রেট অ্যাবাউট পাস্ট, যেটা হয় নাই কিন্তু হইলে কি হইতে পারতো, এটা একটা জাস্ট চিন্তা ভাবনা করা। ঠিক আছে, সে এক্সাম্পলটা কি? ইফ আই হ্যাড স্টাডিড I would have passed the exam. ঠিক আছে, আশরাফুলের কথা যদি বলি, ইফ আশরাফুল, আচ্ছা এটাকে আমি প্রথম ইয়া হচ্ছে যে আমরা এটা স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে এই 3 নাম্বার স্ট্রাকচারটা বা 3 নাম্বার ফর্মুলাটা। 3 নাম্বার ফর্মুলা কি? ইফের সাথে হ্যাড প্লাস ভার্ব 3 বসতেছে বা হ্যাড বসতেছে, হোয়াটএভার, হ্যাডের পরে ভার্ব 3 বসবে এনিওয়ে, যদি হ্যাডটাকে অক্সিলারি হিসেবে ইউজ করি, বাই দ্য ওয়ে মেইন ভার্ব না। উড হ্যাভটা বসবে সেকেন্ড পার্টে, দ্যাট মিনস হচ্ছে মেইন ক্লজে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজে। ঠিক আছে, সো ডিপেন্ডেন্ট ক্লজে কি হচ্ছে? ইফ আই হ্যাড স্টাডিড, ডিপেন্ডেন্ট ক্লজ, I would have passed the exam. ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, I would have passed the exam. এখন এখানে আমরা আশরাফুলের কথা যদি বলি, ইফ আশরাফুল had played cricket longer, আরো লম্বা সময় যদি খেলতো, he would have, তো এই যে would have বসে গেছে, he would have become, ভার্বের পাস্ট পার্টিসিপল, became এর পাস্ট পার্টিসিপল become, become এর পাস্ট পার্টিসিপল become, পাস্ট হচ্ছে became, সো you would have become কি? legendary player অথবা simply a legend। ঠিক আছে, তাহলে এখানে কি হইলো? if আশরাফুল had played cricket longer, he would have become a legend। দ্যাট মিনস হচ্ছে যে পাস্ট কন্ডিশনালের মধ্যে যেটা থার্ড কন্ডিশনাল, এখানে আমি আফসোস করতেছি, থার্ড কন্ডিশনালে আমি আফসোস করব, অতীত নিয়ে আমি আফসোস করব, এটা লেখার জন্য। সো এটা আপনারা অনেক সময় রিটেন ফরম্যাটেও লিখতে পারেন, যখন আপনারা লিখতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এটা লিখতে পারেন যে আমার যে কোনো একটা ঘটনা দিয়ে আপনার অ্যাসে আসলো, তো এই অ্যাসেটা আপনার এই কন্ডিশনটা আপনার লিখতে হচ্ছে যেটা হয় নাই, হ্যাঁ, এবং ফিউচারে যখন আপনি চলে যাবেন সেটা অন্য কিছু, কিন্তু আপনি একটা ঘটনা ঘটতে পারতো, হয় নাই, এটা নিয়ে আপনি একটা আফসোস করে এটা রেজাল্টটা আপনি বলতেছেন যে কি কি হইতে পারতো, তখন আপনি এই থার্ড কন্ডিশনালটা ইউজ করতে পারেন। আর থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ হ্যাড V3, এটাকে আপনি স্ক্রিনশটেও রাখতে পারেন মাথার সামনে, এই পুরো একটা স্লাইডটা আমরা দিয়েও দিব এনিওয়ে, তখন আপনারা এটা দেখে নিতে পারেন। সো দিস ইজ অল অ্যাবাউট কন্ডিশনাল। যখন আমরা যখন রাইটিং এ চলে যাচ্ছি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, তখন আমরা দেখবেন যে এগুলা দিয়েই দেখবেন যে সেন্টেন্স মেক করতে পারতেছি, এগুলো সিম্পল। এই স্পেসিফিক্যালি এই পার্টটা থার্ড কন্ডিশনাল হচ্ছে যে একটু হায়ার লেভেল অফ গ্রামার বোঝানোর জন্য, যে আপনি হায়ার লেভেল অফ গ্রামারের ক্যাপাবিলিটি রাখেন, এটা বোঝানোর জন্য হচ্ছে যে আমাদের থার্ড কন্ডিশনাল। আর বাকিগুলো তো আছেই, নিত্যতা কন্ডিশনাল ইউজ করলে আপনার গ্রামারের রেঞ্জটা বোঝা যাবে, যদি ইউজ করা লাগে আর কি, বাট এটা লাগবে মোস্ট অফ দ্য টাইমস, দেখবেন যে আপনার এই কন্ডিশনালটা ইউজ করা লাগতেছে আপনার যখন রিটেন করতে যাচ্ছেন, অথবা আপনি জাস্ট সিম্পলি মানে স্পিকিং টেস্ট দিতে চাচ্ছেন, তখন এই কন্ডিশনাল ইউজ করতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট টেন্স, and this is all about conditionals, and this is all about our basic grammar. We are done, alhamdulillah for that. এখন আমরা নেক্সট যে ক্লাসটা আছে সেটা আমরা নিতে চাইবো, কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব, গো থ্রু দ্য প্রিভিয়াস ক্লাসেস, অ্যাটলিস্ট ওই যে 2x স্পিড দিবেন, 2x স্পিডে ইউ জাস্ট ট্রাই টু গো থ্রু অল দ্য গ্রামার্স খুব কুইকলি, অ্যাসাইনমেন্টসগুলো গো থ্রু করেন। আর হইতেছে যে রিটেন যখন আমরা রাইটিং লেখা শুরু করবো নেক্সট ক্লাস থেকে, তখন সেন্টেন্স স্ট্রাকচার, স্পেসিফিক্যালি প্যারাফ্রেজ, কনক্লুশন এবং ইন্ট্রোডাকশনে, তখন দেখবেন যে আপনার এগুলো অনেক কাজে লাগতেছে, তখন আপনার মনে হবে যে হ্যাঁ, গ্রামার শেখাটাতে আমার এই লাভ হয়েছে। ভোকাবুলারি আমরা রাইটিং যখন করতে থাকবো তখন আমরা ভোকাবুলারিটাও ইন করবো। সো দিস ইজ অল অ্যাবাউট ইট। আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসটা কখন নিতে পারি, 12টা বেজে গেছে, আমাদের ক্লাস শেষ আলহামদুলিল্লাহ। নেক্সট ক্লাসটা কখন নিতে পারি আমরা, হোয়াট অ্যাবাউট লাস্ট 10 দিন, আমি ম্যাক্সিমাম I don't want to go through last 10 দিন,
এবং হইতেছে যে লাস্ট 10 দিনে যেহেতু থাকবো না, এর আগে আমি যতটুকু পারি ক্লাস কভার করার চেষ্টা করছি। সো 2টা রাইটিং অ্যাটলিস্ট আমি হচ্ছে যে নিয়ে নিতে চাচ্ছি লাস্ট 10 দিনের আগে, আর 3টা রাইটিং, 3টা ক্লাস করাবো। আর সো 17 তারিখ আমার ক্যালেন্ডারটা দেখি আমার ক্লায়েন্টের, আমি জানি না। আচ্ছা 17 তারিখ ঠিক আছে আপনাদের জন্য? 17 তারিখ সেম টাইম 10:15 আমি ধরে নিচ্ছি, বাট 17 তারিখ আই গেস আমাদের টাইম হবে, আমরা 17 তারিখ রাতের 10টা 15-তে আবার বসতেছি, ঠিক আছে? এবং আমরা এবার রিটার্ন যে পার্ট আছে ওটা নিয়ে বসতেছি। বলেন আপু। জি ভাই, একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলেন। টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন অর হ্যাড বিন এর আগে হ্যাঁ। আমাদের কিছু ওয়ার্ড ইউজ করতে হয়, ফ্রম, ফর এবং সিন্স। তো এই হ্যাঁ। তিনটার পার্থক্যটা যদি একটু বলতেন, কখন কোনটা বসাবো? মানে আমার আসলে কি সেন্টেন্সের অর্থটা বুঝতে একটু সমস্যা হয়। তাই না? আচ্ছা ঠিক আছে। তো আমি যখন এইটা আপনার সাথে কিন্তু আমার ক্লাস আলাদা নেওয়ার কথা, রাইট? যখন আমরা ওখানে আপনি আর আমি মিলে কাজ করব, মরিয়ম না? না না ভাই, আমি প্রিয়া। ও প্রিয়া না? আচ্ছা প্রিয়া, একটা কাজ করি আমরা। এটা আজকে তো অনেক সময় চলে গেছে, আমরা এটা নিয়ে এই আমি এই পাস্ট যে মানে পাস্ট প্রেজেন্ট যে ইয়াটা আছে কন্টিনিউয়াস, অথবা ধরেন পাস্ট পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস যেটা আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, হ্যাভ বিন হ্যাজ বিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পার্ট। এবং এইটা হচ্ছে আমি বেসিকে দেখাইতে চাচ্ছিলাম না, কারণ এটা দেখাইতে গেলে আমাদের ক্লাস আরো অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। সো বেসিক্যালি আপনি যেটা বলতে চাচ্ছেন, আচ্ছা আমি প্রিয়াকে রেখে বাকিদেরকে বলতে পারি ইউ মে গো নাও। আর মরিয়মের সাথে আমার একটা সেপারেট ক্লাস আরেকটা হবে এর মধ্যে 17 তারিখেই, আই হোপ আমরা করতে পারবো। ওখানে আমরা বলে দিব যে ওই সময় ক্লাসটা হবে। আর আরেকটা ক্লাস আছে আমার, আমি জানাই রাখি, প্রাইভেট ক্লাস আছে, সেটা হচ্ছে 15 তারিখ। দ্যাট মিনস হচ্ছে যে 15 তারিখ রাতে 10টা বাজে আমার প্রাইভেট ক্লাস আছে উইথ ওয়ান অফ মাই লাইক ক্লায়েন্টস। তো ওর সাথে আমার ক্লাস আছে রাতে 10টা বাজে, কেউ যদি আসতে চান আমি লিঙ্ক দিয়ে দিব, গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, যার সময় থাকবে তারা জয়েন করতে পারেন, বাট অ্যাজ এন অবজারভার, হ্যাঁ, বিকজ আমি ফোকাস করব ওর নিডের উপর, ওর এক্সাম 22 তারিখে, এই কারণে। সেম গোস ফর মরিয়ামের জন্য হচ্ছে যে একটা, সো ওর জন্য হচ্ছে যে আমি 17 তারিখে একটা স্পেসিফিক টাইম ঠিক করে দিব, দুপুরবেলা অথবা সকালবেলা অথবা সিঙ্গাপুর টাইম যেটা ভালো হয় বা আমারও টাইম যেটা মিলে আর কি, আমি মরিয়ামের সাথে আলাদাভাবে বসবো। সো ওই সময়টা আমরা আপনাকে দিয়ে দিব, যাদের টাইম থাকবে they can come and observe because I'll be focusing on Moriam's questions and like ওর যে প্যাটার্ন, ওর যে কোয়ারিজ গুলো আছে ওগুলো। সো রাইট নাও প্রিয়া যেটা বলতেছে সেটা নিয়ে আমি একটু বসতেছি ওর সাথে, কেউ যদি থাকতে চান ইটস আপ টু ইউ, বাট আমাদের ক্লাস এখানে শেষ করতেছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। এনিওয়ান যদি না থাকতে চান, আর থাকতে চাইলে I'll be with Mariam, sorry, Priya right now. Good night everyone, good night.